তাহলে চাচা আপনি যান, আমি ভিতরে। আচ্ছা মা। বাহার, এই কে আপনি? কে? যান এক্ষুনি এই বাড়ি থেকে বেরোন। তোমার বাবাও তো তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, পাশ করিয়েছে। এই যে তুমি আমাদের দু ভাইকে সুশিক্ষায় শিক্ষিত করেছো। আব্বা আমারে ক্ষমা করে দাও, আব্বা আমারে মাফ করে দাও আল্লাহ, আমি ভুল করে বলেছি আব্বা আমার। কে আমার মা? মা গো, বাড়িতে আছেন? ও মা, মা গো, মা গো, কয়লাটা খরাত দেন। ও আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। মস্ত বড় বাড়ি, না জানি কয়টাতে হাত দিব গো আজকে। যাই, সারাদিন তো টেয়াই বসে পারলাম না। এই যে নেন চাচা। আল্লাহ তুমি রহমান রাহিম, ই আল্লাহ, মা আমার যে নিয়ত দিছে তুমি নিয়ত পূরণ করো। ও মা, এরা কথা কবার চাই। কি কথা বলেন? আপনাদের ঘরে কি ওই বাসি তরকারি ভাত এগুলি নাই? বাসি তরকারি ভাত দিয়ে আপনি কি করবেন? মা গো, পেটের মধ্যে অনেক খিদা মা, পেটে তো খিদা মানে না, ওই বাসি তরকারি ভাত দিলে খামু, দিবেন চারটা ভাত? চাচা মিয়া, দিব না কেন? আমার বাসায় বাসি না, গরম ভাত সব কিছুই আছে। আপনি আসেন আমার সাথে ভিতরে আসেন, ডাইনিং টেবিল আছে, বসে সুন্দর মতো খায়। জানলাম মা, এটা কি কইতেছেন? আমি তো গরিব মানুষ, বিক্রি করে খাই, মাটির মধ্যে বয়ে খাইতে ভালোবাসি। ওই ডাইনিং টেবিলগুলির মধ্যে পাওয়া যাও না মা, আপনি নিয়ে হ্যাঁ আমি এনটি খামো। ঠিক আছে, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে মা, যান। যাক আল্লাহ, তুমি নজর মাগছ। ঠিক আছে, আপনি খান, যদি কোনো কিছু দরকার হয় আমাকে ডাকেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তুমি রহমান রাহিম, আমার মা জননী আমার ক্ষুধা নিবারণ করছে। আল্লাহ এই মা জননীর জীবনের সমস্ত গুণা মাফ করে দিও, মাফ করে দিও আল্লাহ, আমিন। মা, মা গো, বলেন। আমার খাওয়া হয়েছে মা, আসি মা। চাচা, হ্যাঁ, আপনি কালকে সকালে একবার আমার এখানে আসেন। আপনার পরনে যে কাপড় চোপড় ছিঁড়া তালি দেওয়া, সেটা আমি দেখছি। আমার বাসায় অনেক কাপড় চোপড় আছে, আমি প্যাকেট করে রাখবো, আপনি কালকে এসে নিয়ে যান। কালকে আসুন। হ্যাঁ আচ্ছা, আমার ঠিক করে আছে। ভালো আছে কাপড় দিয়ে। হ্যাঁ মা গো, বাসা আছেন মা? আমা, বাসা আছেন? আরে চাচা, কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে কোন রকম মা। এই যে আপনার কাপড় চোপড় এখানে সব রাখছি, আপনার অনেক দিন চলে যাবে। মা, আমার এত কাপড় চোপড় দিলেন, অনেক দিন পড়তে পারবো। চাচা, হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করেন না? না মা, মনে করা কি আছে, সব কিছু ভুলে গেছি মা। কখন? চাচা, হ্যাঁ, আপনার এই বয়সে আপনি যে মানুষের বাড়ি ভিক্ষা করে বেড়ান, আপনার কষ্ট হয় না? আপনার কি ছেলে মেয়ে নাই? মা গো, আপনারা কি করলেন? আমার মনের সাইকা আগুন জ্বালায় দিলেন আমারে।
কেন আগুন জ্বালাই দিলেন কেন? কি বলেন চাচা? আমি কি কোনো ভুল করে ফেললাম? না মা, আপনি ভুল করবেন কে? ভুল তো করছি আমি, ভুল আমি করছি মা। মা গো, আপনি যখন আমার জিজ্ঞাসা করছেন তাহলে কই মা, তাহলে শুনেন, আমার একখান পোলা আসলো মা, বাপ দাদার যে জমি জমা পাইছিলাম, ব্যবহার জমি বেচা হারাইছি, বেচা মা গো, ওই পোলাটার লেখাপড়া করেছিলাম। পোলাটা না এম.এ. পাস করছিল, কইরা আমারে কইলো বাবা একখান আর চাকরি পাইতাছি, চাকরি খুঁজে যাবো বাবা। আমি তো অটো করে দিলাম। ওই যে মা, ওই চাকরি খুঁজে যে গেছে মা, আজ পর্যন্ত আর বাড়িতে ফিরে হয় নাই মা। এই ঢাকা শহর গলিতে গলিতে কত খুঁজছি, কত খুঁজে বেড়াইছি, খায় না খায় খুঁজছি, পাইনি মা। ও মা, তার মা তার চিন্তায় চিন্তায় মরে গেছে গা। ওই পোলা আমার বাইসা আছে কি না মইরা গেছে তাও জানি না মা, কিন্তু আশা আছে মা, যদি কোনোদিন পাই খুঁজে তাই তো মা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ভিক্ষে করে খাই। কি করব, বয়স হয়ে গেছে তো, কেউ কামে নিতে চায় না, কি করব মা? চাচা, আপনার ভিতরে এত কষ্ট সেটা কিন্তু আমি জানতাম না। আপনার ছেলে এম.এ. পাস করছে, আবার ঢাকায় আসছে কোনো চাকরি বাকরির সন্ধানে, আর আপনার সাথে কোনো যোগাযোগ করে নাই। না মা। এই দুনিয়ায় এখনই এরকম মানুষ আছে? চাচা, হ্যাঁ? আমি আপনার অনেক কষ্ট দিয়ে ফেলছি, কিছু মনে করেন না। আপনার এখন থেকে যখন যেটা প্রয়োজন হবে আপনি আমার কাছে আসবেন। ঠিক আছে মা, আমার যদি কখনো কিছু দরকার হয় আমি আপনার কাছে আইসা বলবো। আসি মা। তাহলে চাচা আপনি যান, আমিও ভিতরে যাই। আচ্ছা মা। বাহার, এই কে আপনি? কে? যান এখন এই বাড়ি থেকে বেরোন। এখানে কি চান? বাবা বাহার, তুই আমার চিনাস না? আমি তোর বাপ ইমান আলী। এই সোহেলের মা, দেখো তো কি বলে। বাবা তুই এটা কি কইতাছস? তুই আমার চিনাস না? আমি তোর বাপ, তুই চিনাস না বারে? কি ব্যাপার, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? আরে কি ব্যাগ কেন? এটা কি ভিক্ষা দিছো? আরে ব্যাগের ভিতরে কাপড় চোপড় ওনাকে দিছি, ওনাকেই তো আমি আসতে বলছি, তো তুমি ওনার সাথে এরকম করতেছো কেন? তো সে এসব কি বলে? কি বলতেছে? বাবা আমি আমি ভিক্ষুক হইতে পারি, কিন্তু তোর মতো আমি অমানুষ না বাবা, আমি অমানুষ না। একে কি তুমি চেনো? না না না, আমি কিভাবে চিনবো? আমি কিভাবে চিনবো? তুমি যদি না চিনো তাহলে এ কেন বলতেছে যে তুমি অমানুষ? চাচা, হ্যাঁ আপনি সত্যি করে বলেন তো, একে কি আপনি চেনেন? মাগো, আমি আমি যদি বলি যে উনি আমার ছেলে, আমি ওনার বাপ, হে যদি কয় যে আমি ওনার বাপ না, আমার চিনে না, মা আমি তো মৃত্যু কয়ে যাবো মা, আমি তো মৃত্যু কয়ে যাবো। মাগো, আসলে আমারই ভুল হয়েছে, আমি ওনার চিনি না, আমি ওনার চিনি না মা, আমি ওনার চিনি না, আমি ওনার। আপনার সাথে যা কথা ভিতরে গিয়ে হবে। চলুন আমার সাথে রাজ, নিয়ে চল। হ্যাঁ, ভেতরে যান। হায় হায়, এটা কি হলো? আমার এক ছেলে ম্যাজিস্ট্রেট, আর এক ছেলে ইঞ্জিনিয়ার। ওরা যদি জানতে পারে আমার বাবা ভিক্ষা করে খায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। না না, এটা আমাকে থামাতে হবে। মুরব্বী, আপনাকে কিছু কথা বলবো, আপনি সঠিক উত্তর দিবেন। এই, তোরা কি পাইছিস? মাথা নষ্ট হয়ে গেছে? এই ভিক্ষুক ঘরে নিয়ে আসছিস কেন? আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি রসুলপুর।
আপনার নাম? ইমান আলী। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে এক সময় ছিল, আমার একটা ছেলে ছিল, সেই যে চাকরি করে গেছে, আজ পর্যন্ত আর ফিরে নাই। আর ছেলের মা না চিন্তায় মরে গেছে গা। জানো, আমার একটা ছেলে ছিল, এই ছেলে ঘরে কত কষ্ট করে বাপ দাদার জমি ভিটা বাড়ি বিক্রি করে এনে বাস করাইছিলাম। এই বলা এনে বাস করে চাকরির সন্ধানে চাইছিল, আর যখন তো ফিরে নাই। কত ডাহাসর অলিতে গলিতে খুঁজতে অরাট হয়ে গেছি, তাও পাই নাই। আর ওর মা চিন্তায় মরে গেছে গা। আপনার কথাতে বুঝতে পেরেছি আপনার অনেক কষ্ট। আচ্ছা আব্বা, তুমি জানো কি পাস করেছিলে সেই আমলে? এমএ পাস করেছি। আহ, আমার দাদার বাড়ি জানো কোথায়? রসুলপুর। আমার দাদার নামটা জানো কি আব্বা? ইমান আলী সর্দার। মানে ওনার গ্রামের বাড়ি রসুলপুর, ওনার নাম হচ্ছে ইমান আলী। তোমার বাপের বাড়ি রসুলপুর, তোমার বাবার নাম হচ্ছে ইমান আলী সর্দার। মানে একটু কম বেশ, ইমান আলী সর্দার। তোরা কি শুরু করেছিস? এমন একটা ভাব করছিস যে তোরা উকিল, আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে জেরা করছিস। এগুলো খুবই খারাপ করছিস। একটা ভিক্ষুককে বাড়ির মধ্যে এনে তা আমার সাথে মানে বিতর্ক শুরু করে দিচ্ছিস। আমার সাফ কথা, এই ঝামেলা বাড়ি থেকে বের কর। কথা শোনো। তুমি এভাবে চলে আসলে কেন? চলে আসছি কেন সেটা বলার আগে তোরা কি বলতে চাস সেটা বল। আমি তোমাকে দুটো প্রশ্ন করতে চাই। হ্যাঁ কর। আশা করি তুমি সঠিক অ্যান্সারটাই করবে। ওই মানুষটাকে তুমি কি সত্যি চেনো না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, একজন রাস্তার ভিখিরিকে আমার বাপ বানানোর জন্য তোরা কেন উঠে পড়ে লেগেছিস? একজন মুরব্বী মানুষ যেভাবে বলছে, মানে বুঝে উঠতে পারছি না। তোরা কিভাবে বুঝলি যে সে আমার বাবা? একজন বললেই হয়ে গেল? বিষয়টা তেমন না বাবা। আমরা শুধু একটাই কথা জানতে চাচ্ছি যে ওই মানুষটাকে কি তুমি চেনো? না, তাকে আমি চিনি না, তাকে কখনো আমি দেখিনি। আব্বা, তুমি তাকে চেনো না, তাকে কখনো দেখোনি, কিন্তু উনি যেভাবে তোমাকে ছেলে দাবি করছে তাতে আমরা তো বুঝতে পারতেছি যে তুমি তার সন্তান। একটা জিনিস আমি মানে কতবার বলবো, কেন তোরা এগুলো জোরাজোরি করছিস? এটা কি জোরাজোরির ব্যাপার? আমার বাবাকে আমি চিনি না, আমি জানি না, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা, এটাই কথা। আর তোমার চোখ বলছে তুমি মিথ্যা কথা বলতেছো। বাবা, আমরা দুই ভাই, ছোটবেলা থেকে কোলে পিঠে করে তুমি মানুষ করেছো। আচ্ছা একটাবার ভেবে দেখো তো, এত বড় হয়েছে, আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, ভাইয়া হয়েছে ইঞ্জিনিয়ার। আচ্ছা মানুষের সামনে তোমাকে দেখে যদি বলি যে এই লোকটাকে আমি চিনি না, আমি কখনো দেখিনি, একটাবার ফিল করতে পারো তোমার তোমার ভিতরটা কেমন কেমন কাজ করবে, তুমি বুঝতে পারতেছো? এইসব তোরা কি বলছিস? একটা রাস্তার ভিক্ষুকের জন্য তোরা আমার সাথে সম্পর্ক ছিন্ন করবি? কি বলছিস এগুলো তোরা? আব্বা, আমরা যা বলছি ঠিকই বলছি। তোমাদের মধ্যে কি এমন হয়েছিল যে তুমি মানুষটাকে পরিচয় দিতে চাচ্ছ না? ওহো, আসলে আমি তো পাগল হয়ে যাব তোদের এই সব প্রশ্ন শুনে শুনে। আমরা দাদাকে চিনে ফেলেছি, অতএব তুমি আর আমাদের কাছে কিছু লুকিও না। আচ্ছা এমনও তো হতে পারে আমরা দুই ভাই যদি তোমার পরিচয় না দিই, তোমার কষ্ট লাগবে না? কেন এইসব কথা কেন আসছে? আমি কি তোদেরকে এমন করে বড় করেছি? তোদের সুশিক্ষা শিক্ষিত করিনি? তোরা কেন আমাকে অস্বীকার করবি? আচ্ছা মুরব্বী, আপনি একটা সত্যি কথা বলেন। বলো। আমার শ্বশুর কি আপনার ছেলে? সত্যি করে বলেন। না না, আমার শ্বশুর আমি চিনি না। আর আমার শ্বশুর যদি আমার ছেলে হইতো তাহলে আমি ভিক্ষা করে খামু কেন? এত বড় ছেলে থাকতে ভিক্ষা করে কেন খামু?
আপনি যেভাবে কান্নাকাটি করছেন আমার শ্বশুরের কথা শুনলেই, তাতে তো মনে হচ্ছে আমার শ্বশুর আপনার ছেলেই হয়। আর তা যদি না হয়, আপনার গ্রামের বাড়িও রসুলপুর, আমার শ্বশুরেরও গ্রামের বাড়ি রসুলপুর। সত্যি করে বলেন আপনি, আমরা কাউকে কিছু বলবো না, আপনি বলতে পারেন নির্দ্বিধায়। না না, আমি আপনার শ্বশুরের চিনি না। আর যদি বলে যে চিনি, আমি শ্বশুর যদি স্বীকার না করে তাহলে আমি মিথ্যাবাদ হয়ে গেলাম না। ওনার কথাবার্তা শুনে কেমন যেন মনে হচ্ছে। চলেন না একটু বাইরে যাই, বাইরে যেয়ে আমরা একটু কথা বলি। মা, একটু বাইরে আসবেন, কথা ছিল। আপনি বসেন, আমরা আসতেছি। যান। হাই রে পোড়া, হাই রে পোড়া, এত বছর পর পোলারে কাছে পায় আমি বাবা বলে পরিচয় দিতে পারলাম না। ও খোদা, তুমি আমার আর কত পরীক্ষা নেবে, আর কত পরীক্ষা নেবে? একটা কথা কি আম্মা, ওই লোকটা যেমনি করে আব্বার সাথে কথা কইল, আমার কাছে কেন যেন মনে হইতেছে উনি মনে হয় আমাকে দাদা শ্বশুর। কি কন? হ্যাঁ আম্মা, আমারও তাই মনে হয়। কিন্তু বাবা কেন যে তার বাবাকে স্বীকার করতেছে না, এটাই বুঝতেছি না। আপনি তো তার সাথে অনেক বছর ধরে সংসার করতেছেন, আপনি কি এই ব্যাপারে কিছুই জানেন না? না বৌমা, আমাকে কখনোই কিছু বলে নাই। তবে ওই বুড়ো লোকটা আমার শ্বশুরই হবে। ওনার চোখের পানি আমার কাছে মনে হয় না যে উনি মিথ্যা কথা বলতেছে। একটা বাবা কখনো মিথ্যা কথা বলতে পারে? আর তোমার শ্বশুরকে আমি অতটুকুই চিনি, সে সহজে কোনো জায়গায় হার মানতে চায় না। আমারও তাই মনে হয়, কারণ উনি যেভাবে আব্বাকে দেখে কান্নাকাটি করছিল, আহাজারি করছিল, উনি সত্যি মনে হয় আমাদের শ্বশুরের বাবা। আসলে হয়েছে কি, আমার মনে হচ্ছে তার ছেলে বড় হয়েছে, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, তার ছেলের বউ ঘরে আছে। আমাদের কথা চিন্তা করে সে মনে হয় লজ্জা পাচ্ছে। বাবা এই লজ্জাই মনে হয় স্বীকার করতে চাইছে না। আর এত বছর যেহেতু পরিচয়ই দেয় নাই, সমাজের মানুষ কি বলবে তার বাবা ভিক্ষা করে। তারপর আমার মনে হয় এখন তার স্বীকার করা উচিত। বৌমা, সে তার বাবা, তাকে জন্ম দিছে, সে ভিক্ষা করুক বা যা খুশি তাই করুক, কোনো কর্মকে ছোট করে দেখা উচিত না। সে ভিক্ষা কেন করতেছে এটা বোঝার চেষ্টা করো। আমার মনে হয় ওনাকে যে যদি আমরা ভালোভাবে জিজ্ঞাসা করি, উনি মনে হয় সত্যিটা বলবে। হ্যাঁ, আমারও মনে হয়। চলেন আমরা ভিতরে যাই। ঠিক আছে, চলো চলো। আপনি আর কান্না করবেন না, আপনার কান্না দেখে আমাদের সবার খারাপ লাগতেছে। আমরা কিন্তু আপনাকে দেখে বুঝতে পারতেছি যে আপনি আমাদের বাবার বাবা হন। সত্যিটা বলেন না আপনি। মাগো, আসলে বয়স হয়ে গেছে তো, কখন যে উপরে থেকে টাকা আসবো জানি না। আমি মিশা কথা কই কি করবো? আসলে বাহারি আমার ছেলে, এত বছর পর আমার ছেলেরে পায়াও আমি পরিচয় দিতে পারতাছি না। কেমনে পরিচয় দেবো? ছেলে তো আমার ছেলে না। যদি ছেলে আমার বাবা বলে অস্বীকার করে তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাবো। হাসের মাঠে তোমার সব দিতে হবে মা। তোমার বাবাও তো তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, পাশ করিয়েছে। এই যে তুমি আমাদের দু ভাইকে সুশিক্ষায় শিক্ষিত করেছো। আমাকে করেছো ম্যাজিস্ট্রেট আর তাকে করেছো ইঞ্জিনিয়ার। ম্যাজিস্ট্রেট মানে কি জানো? ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে বিচারক। হ্যাঁ, মানে বিচার করি আমরা। আচ্ছা, তোমার ছেলেকে তুমি ম্যাজিস্ট্রেট বানিয়েছো, কিন্তু তুমি নিজের বিচারটা নিজে করছো না। এমন একটা ভাব করছিস তোরা যে তোদের কাছ থেকে আমাকে শিখতে হবে। আব্বা,
আমি তোমাকে প্রশ্ন করেছি যে তোমাদের মধ্যে কি এমন হয়েছিল যে এত কয়েকটা বছর বাপ ছেলের মধ্যে কোনো সম্পর্ক নেই? আরে তাকে তো আমি চিনিই না, এক কথা কেন বারবার বলছিস? আব্বা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম যে তোমাদের বাপ ছেলের মধ্যে এত কয়টা বছরের মধ্যে কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই, কি এমন হয়েছিল? রে দেখ শোন, আমি একটা কাজে ব্যস্ত আছি, আমি তাড়াতাড়ি বাইরে যাব, তোরা যা, এটা নিয়ে আর আমি তোদের সাথে তর্কাতর্কি করতে পারবো না, আব্বা, যা এখান থেকে। আমরা যদি প্রমাণ করতে পারি যে তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলতেছো, তাহলে আমরা দুই ভাই ভুলে যাব তুমি আমাদের বাবা, তোমাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এটা তোরা কি বলছিস? আসলে তোরা দুই ভাই ঠিকই ধরেছিস, উনি আমার বাবা, কিন্তু তোদের কাছ থেকে লুকিয়েছি কেন জানিস? তোরা একজন ম্যাজিস্ট্রেট হয়েছিস, একজন ইঞ্জিনিয়ার হয়েছিস, আবার এলাকার লোকজন যদি জানতে পারে, আমারও তো একটা সামাজিক অবস্থান আছে, সেই ভেবে আমি ওনাকে অস্বীকার করেছি। আমার ভুল হয়েছে বাবা, আমার ভুল হয়েছে। সি আব্বা সি, তোমার দুটো ছেলের মধ্যে একটা ছেলে ম্যাজিস্ট্রেট, একটা ছেলে ইঞ্জিনিয়ার, তুমি তাদের বাবা হয়ে তোমার মুখে এই কথাটা মানায় না আব্বা। তুমি কি এত সহজে ব্যাপারটা একদম ধুয়ে দিলে? মানে আমাদের কাছে তুমি ছোট হয়ে যাবে যে আমার দাদা রাস্তায় ভিক্ষে করতেছে, দুদিন পরে যখন মানুষ জানতে পারবে তখন কি তোমার কাছে লজ্জা লাগবে না? এখন কি তুমি লজ্জা পাওনি, কষ্ট পাওনি বলো? ঠিক আছে আব্বা, ভিতরে চলো, তুমি দাদার কাছে এখন এই মুহূর্তে গিয়ে মাপ চাইবে, চলো। আর হ্যাঁ, শুধু মাপ না, আমরা চাই আমার দাদা যে কয়টা বছর, যে কয়টা দিন বেঁচে থাকে এই বাড়িতে থাকবে। আপনি আর কান্না করবেন না, আপনার কান্না দেখে আমাদের সবার খারাপ লাগতেছে। আমরা কিন্তু অনুভব করতে পারছি যে আপনি আমাদের শ্বশুরের বাবা। আপনি একটু নিজের মুখ দিয়ে সত্যিটা বলেন না, আমরা তো আপনাকে ফোর্স করতেছি না, একটু সত্যিটা বলেন। মাগো, 62 বছরের জিন্দগি 76 বছর হয়ে গেছে গা, কোন সময় যাবো মা? এই শেষ বসে মিশা কথা কম না মা। ওই বাহারে আমার ছেলে মা অনেক বছর আগে এমএ পাস করে চাকরির উদ্দেশ্যে আইছিল, আর দেশে ফিরে নাই। কত খুঁজলাম, শেষ বয়সে ছেলেরে পায়াও পরিচয় দিতে পারি না। কেন পরিচয় দিব? ছেলে তো ওর বাপ বলে স্বীকার করে না। মাগো, তোরা সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। আমি চলে যাই। শুনেন আপনি যেখানে বাপের কোনো মূল্য নাই সেখানে থাকবো না, সেখানে থাকবো না। আব্বা, আব্বা আমারে ক্ষমা করে দাও, আব্বা আমারে মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করে বলেছি আব্বা। আমার কেন আমার বাপ? আমি তো না পানা, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই, আমি কি সন্তান? আব্বা আমারে মাফ করে দাও। হ্যাঁ, সন্তানের আসিল অনেক বছর আগে হারিয়ে গেছে। নাই নাই নাই। আব্বা আমার ক্ষমা করে দাও আব্বা, আমি ভুল করে বলেছি। ক্ষমা? মাইরা হাইরা তুই ক্ষমা চাইতে চল। আজকে আমি বাবা বলে পরিচয় পাই না। তুই জানোস তোর এই জাহাজ শহর গলিতে গলিতে কত না ঘুরছি, কোনো কানে পাই নাই। আর তোর মাও কাঁদতে কাঁদতে দুটো চোখ অন্ধ হয়ে গেছে গা, অসুস্থ হয়ে দেশের মধ্যে পায়খানা প্রস্তাব করতে। অবশেষে কি করছে জানোস? মরে গেছে গা। আর আমি তোর মাও মারা যাওয়ার পর বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই। কত মানুষ কত কিছু কয়, ওই ফকির মিসকিনে করে যারা যেই চোখে দেখে আমার সেই চোখে দেখতেছে। অথচ তোর মতো পোলা কুলাঙ্গার পোলা এনে পাস করাইছিলাম, তারপর তুই দিলি, এইভাবে তুই দিলি আমারে। আব্বা, আব্বা যে অপরাধ করছি ক্ষমা হয় না আব্বা, তারপরে তুমি যদি মাফ করে না দাও আব্বা।
আমি তো চুপ কর আর কান্দিস না, জীবনের শেষ প্রান্তে তোরে পাইছি। আয় বাবা। সোহেলের বাবা, আমি অবাক হয়ে যাই। আজকে 32 বছর তোমার সাথে আমি সংসার করতেছি, কিন্তু তোমার মনটা যে এত ছোট, এত নিচু, আমি কখনো কল্পনাও করি নাই। আরে তোমার বাবা যে আছে কখনো তো আমাকে বুঝতেও দাও নাই কেন? আমি কি কখনো তোমাকে বলতাম তোমার বাবাকে এই বাড়িতে নিয়ে আসো না? আমি কি তোমার সেই রকম বউ? আরে আমি তো কখনো গরিবদের ঘৃণা করি নাই, নিন্দা করি নাই, অপমান করি নাই, তাহলে কেন এমনটা করলা? চিন্তা করছো? সব সময় পিতা মাতার কাছে তার সন্তানরা অনেক কিছু শিক্ষা লাভ করে। আজকে তোমাকে দেখে তোমার সন্তানরা কি শিখবে? বাবা, আপনাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কি নিজের বাবাকে অস্বীকার করেন? আপনি কেমন ছেলে? যেই বাবা আপনাকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, যে বাবার কারণে আজকে আপনি প্রতিষ্ঠিত, সেই বাবাকে আপনি অস্বীকার করেন? আপনি যদি আপনার বাবাকে সুন্দর মতো করে রাখতেন, তাহলে আজকে আপনার বাবা তো ভিক্ষুক হতো না, আপনার মাও তো অকালে মারা যেত না। তাহলে আপনি কেন এমনটা করলেন? না, আপনার সাথে এই বিষয়টা কোনোভাবেই আমি মানতে পারতেছি না। বাবা, একটা জিনিস ভাবতে না অনেক অবাক লাগতেছে যে আমার শ্বশুর এরকম একটা কাজ করতে পারে। আপনার বাবা, যেই বাবা আপনাকে এই পৃথিবীর আলো দেখাইছে, সেই বাবাকে আপনি অস্বীকার করতেছেন। আর এত বছর তো আপনি অস্বীকার করেই আসছেন। আমরা কোনোদিনও জানতে পারিনি যে আপনার বাবা এই দুনিয়াতে বেঁচে আছে। আপনি সব সময় বলছেন আপনার বাবা মা কেউই নাই, অথচ দেখেন আজকে আপনার বাবা আপনার সামনে, তাও আবার সে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করতেছে। এখন তো আপনার এই বৃদ্ধ বাবাকে আপনি স্বীকার করতে পারতেন। আপনি তো আপনার ছেলেদেরকে অনেক শিক্ষা দিয়েছেন, কিন্তু এখন দেখতেছি আপনার মধ্যেই অনেক শিক্ষার অভাব। আমি জানি না আপনার ছেলেদেরকে আপনি কি শিক্ষা দিচ্ছেন, কিন্তু আপনি জীবনে অনেক বড় একটা ভুল করছেন, আপনার নিজের বাবাকে অস্বীকার করে। এটা আপনার কাছ থেকে আশা করি নাই বাবা। এত বছর পর যন্ত্রণা পাইছি, আর আমি কই যাবো? তোমরা ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই মা, কেউ নাই। চল বাবা চল, আর আমি তোর পায়ে আর হারাইতে চাই না বাবা, আর হারাইতে চাই না বাবা। আজকে থেকে আমরা সবাই একসাথে থাকবো, আমাদের সংসারটা অনেক সুখের হবে, শান্তির হবে। আমার আর কষ্ট নাই, কোনো দুঃখ নাই বাবা। এই শেষ বয়সে তোর খুঁজে পাইছি, আর তোরা হারাবাসি না আবার। চলো। বড় নানু, ও বড় নানু, মনে হইতেছে তুমি এইখানে গরুর মাংস রান্না করতেছো। চারদিকে গরুর মাংসের গন্ধ ছড়ায় গেছে। এই গরুর মাংসের গন্ধটার সময় মনে হচ্ছে এই গরুর মাংসটা অনেক মজা হবে, তাই না? আমি আমার মায়ের মুখে শুনছি তোমার হাতের গরুর মাংস অনেক মজা হয়। হ্যাঁ নানু ভাই, সবাই বলে আমার হাতে গরুর মাংস নাকি অনেক মজা হয়। তা তুই যখন প্রশংসা করতেছিস, কি খাবি নাকি? খুব যে প্রশংসা করতেছিস, ওরে বাবা, আবার দেখি লজ্জাও পায়। আর লজ্জা পেতে হবে না, দে বাটিটা আমার কাছে দে, আমি তোকে গরম গরম তুলে দিব মাংস, দে। মা, তুমি এটা কি করতেছো? আমার জামাই এত কষ্ট করে আব্বার জন্য গরুর মাংস নিয়ে আসছে, আর সেই মাংস তুমি আমার আব্বাকে না খাইয়ে এই ফকিনীর মেয়েটাকে খাওয়াচ্ছ। মানে দিন দিন কি তোমার বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে? এখানে বিবেক বুদ্ধির কি দেখলি তুই? ছোট একটা বাচ্চা, 2 টুকরা মাংস আমি ওকে দেব, এতে কি তোদের কম পড়ে যাবে? এখানে তো অনেক মাংস আছে, তোরা খেয়ে অনেক থাকবে। ও বুঝতে পারছি, 2 টুকরা মাংস তোর আর তোর স্বামীর ভাগে কম পড়ে যাবে, তাই না? আমি এত কিছু জানি না, আমি এখনই আব্বারে ডাকতেছি।
আব্বা, ও আব্বা, কোথায় তুমি? দেখো না মা কি করতেছে। আব্বা, কি ব্যাপার মায়া, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? এই ফকিনীর বাচ্চা এইখানে কি করে? কি করতেছো তুমি বুঝতেছো না? আমার জামাই কষ্ট করে তোমার জন্য সকাল্লাত করে গরুর মাংস নিয়ে আসছে তোমাকে খাওয়াবে বলে, আর মা কি করতেছে সেখানে সেই গরুর মাংস তোমাকে না খাইয়ে এই ফকিনীর মেয়েটাকে খাওয়াচ্ছে। তাই নাকি? আমি তো আগে খেয়াল করিনি। এই মায়ার মা, তুমি কোন সাহসে আমার জামাইর আনা গরুর মাংস রান্না করে এই ফকিনীর বাচ্চাকে খাওয়াচ্ছ? কোন সাহসে? তুমিও তো দেখছি তোমার মেয়ের মতো রেগে যাচ্ছ। আরে ছোট মানুষ, 2 টুকরা মাংস দিতে গেলাম, তাও তোমাদের এত হিংসা? আরে ও তো আমাদেরই নাতি, 2 টুকরা মাংস কি তোমাদের কম পড়ে যেত? আর ওকে যদি আমি 2 টুকরা মাংস দেই, এখানে আমার দোষের কি আছে? এই তুমি জানো না এই ফকিন্নিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই? এই ফকিন্নির নানা, সে বলে তার নানা নাকি খুব সৎ, হ্যাঁ, আর বলে আমি নাকি ঘুষখোর, আমি মানুষের টাকা মেরে বড়লোক হয়েছি, আর ওদেরকে তুমি মাংস খাওয়াচ্ছ? এত বড় সাহস তোমার? ও, বুঝতে পেরেছি, ওর নানাই গরুর গোশত খাওয়ার জন্য আমাদের বাড়িতে পাঠিয়েছে। নানা ভাই এইভাবে চিৎকার করবেন না, আমার মা শুনতে পেলে অনেক বকা দিবে। এখানে মাংস খেতে কেউ পাঠায় না, আমি মাংসের গন্ধ শুনে আমি নিজেই আসছি। দেখছো আব্বা, ওরা এই ছোট বাচ্চাটাকে পর্যন্ত রেহাই দেয় নাই। একে তো আমাদের বাড়িতে মাংস নেওয়ার জন্য বাটি দিয়ে পাঠায় দিছে, আবার বলছে ধরা পড়লে কখনো শিকার যাবি না, বলবি নিজের ইচ্ছায় আসছো। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝতে পারি নাই? আমি সব বুঝতে পারছি। দাঁড়া, এখনই ওকে আমি টেনে হেসড়ে ওর বাড়িতে নিয়ে ওর নানার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে আসবো। আয় 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 আয়। কি করো তোমরা? আমজাদ, আয় আমজাদ, ঘর থেকে বের হ। আজ তোকে শিক্ষা দেবো, বের হ। আব্বা তো বাড়িতে নাই, আপনি মিলির হাত এত শক্ত করে ধরে রাখছেন কেন? ওর হাত কেন ধরে রাখছি সেটা ওর কাছে জিজ্ঞেস কর। আচ্ছা, তোর বাপ যে অনেক বড় বড় কথা বলে, সে সৎভাবে জীবন যাপন করে, মানুষের 1 টাকাও সে মেরে খায় না, সহজ সরল সৎ পথে থাকে, আর আমাকে বলে আমি অসৎ জীবন যাপন করি, মানুষের টাকা মেরে বড়লোক হচ্ছি। হ্যাঁ, তাহলে এত বড় বড় যে কথা বলে, তাহলে তার নাতিন কেন মাংস খাওয়ার জন্য আমার বাড়িতে পাঠায়? কথায় বলে লেজ নাই কুত্তার বাঘানা। তোর বাপের তো বড় বড় কথা। আরে, যেই ব্যক্তি তার নিজের নাতিকে একবেলা মাংস খাওয়াতে পারে না, তার অত বড় বড় কথা সাজে না। বুঝতে পারলি? শোন, এরপর থেকে তোর মেয়েকে যদি মাংস খাওয়াতে হয়, তাহলে তোর বাপকে স্পষ্ট বলবি, মানুষের বাড়িতে 2-4 দিন কামলা খেটে ½ কেজি মাংস কিনে এনে যেন তার নাতিকে খাওয়ায়। চাচাই কি কয়ে গেল? তুই ওনাগো বাড়িতে মাংস খাইতে গেছিলি? কথা কষ্ট কেন? কথা বল। আমি কি তোর এই শিক্ষা দিছি? তোর কতবার করে কইছি তুই তোর নানা বাড়িতে বেড়াইতে আসলে তোর বড় নানার ঘরে যাবি না, তারপরে গেছত কেন? যাবো না তো কি করবো, খালি সবজি দিয়ে ভাত খাইতে আমার আর ভালো লাগে না। বড় নানাদের বাড়িতে শুধু পোলাও মাংস রান্না হয়, গন্ধে আমার মন ছুঁয়ে যায়। তোমার কতবার কইলাম আমার গরুর মাংস আয়না দাও, তুমি কি আয়না দিছো? তুমি আমাকে বলছে না নানা বাড়ি আসলে আমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবা, কই তুমি তো সবজি দিয়েই ভাত খাওয়াইছো। বড় নানাদের বাড়িতে গরুর মাংসের গন্ধে আমি মন আটকায় রাখতে পারি না। মন রে আটকে রাখতে পারছ না? তোর মাংস খা আমি জম্মের মতো করে ছুটাই দেবো। চল ঘরে চল, আয় আয়। কালকে সকালে
বলে বাকিটা আমরা কেটে দেবো। নানা ভাই তুমি কাঁদতেছো কে? হ্যাঁ আম্মু আমাকে মারছে। হ্যাঁ কি করছে? তোর মায় তোরা মারছে? হ্যাঁ ওরা তো বড় সাহস, আমার মায়েরা মারছে। আজকে ওর একদিন কি আমার একদিন। মমিতা, মমিতা, এই মমিতা, ওদের কি করছে? হ্যাঁ কি হয়েছে? চিল্লাইতেছো কেন? তো স্টিল লাগবো না, কি করবো? হ্যাঁ তুই কি করছস? আমার মাইয়ারে মাইরা গালটা লাল করে ফেলাইছস। তুই কোন সাহসে আমার নানার ভাইয়ের গায়ে হাত দিছস? হ্যাঁ বাবা, আমি তোমার বাড়িতে আউনের আগে মিলি আমার কাছে মাংস দিয়ে ভাত খাইতে চাইছিল, কিন্তু ওর বাপের যে ইনকাম সেই টাকা দিয়ে তো গরুর মাংস দিয়ে ভাত খাওয়া সম্ভব না। তাই ওরে আমি কইছিলাম আমি তোমার নানা বাড়িতে যেয়ে তোমার এই গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো। ভাইয়াটা এই বাড়িতে আইয়া আমার কাছে বারবার কইতেছিল, মা আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো, তুমি নানারে কও না। তা আমি কইছি তো নানা তো রান্না খাওয়াইব। ওরে আমি বারান্দায় বসাই রাইখা রান্না করে গেছিলাম, আয়া দিয়ে এনে নাই। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি, না পাইয়া যখন বাড়িতে ফেরত আইছি আইসা দেখি চাচা বাড়িতে ঢুকে চিল্লা পাল্লা করতেছে। সে কইল তোমার মাইয়া আমাগো বাড়িতে যাইয়া গরুর মাংস খাইতে চাইছে। তোমার বাপ যেহেতু তার নাতিরে গরুর মাংস খাওয়াইতে পারে না, তারে কইতে পারো না কামলা দিয়া তার নাতিরে গরুর মাংস এনে খাওয়াইতে? মানুষের বাড়িতে লিলাই দেখেন। আমি ওরে এতবার করে কইছি এই বাড়িতে আসলে পরে কখনো বড় নানার বাড়িতে যাবি না। মায়ের আমার কোনো কথা শুনে নাই। তোরে মারবো না তো কি করবো? আজকে ওর কারণে চাচা বাড়ির উপর দাঁড়ায় আমার বাপরে অপমান করে গেছে, আর আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি। হ্যাঁ তুমি কো ওরে মারবো না তো কারে মারমু? মারে ও তো ছোট মানুষ, ও তো আর বুঝে না কার হেনে যাওয়া যাইবো আর কার হেনে যাওয়া যাইবো না। ও তো সবারই সমান মনে করে। ও তার নানা বাইরে এনে গরুর মাংস ভাগ করছে, গ্রান পাইছে, ও গেছে। সে কি জানতো যে ও এনে গেলে তার এই অবস্থা হইব? আমার নানা ভাই আমার বাড়িতে আইছে, আমারই তো উচিত ছিল তারে গরুর মাংস এনে খাওয়াই পারবে। দোষটা তো আমারই নাকি? নানা ভাই তুমি চিন্তা করো না, কাল হয় তোমার গরুর মাংস এনে খাওয়াবো। হ্যাঁ আব্বা দয়া করে তুমি তোমার নাতিরে মাংস খাওয়ানোর জন্য নিজের ঘাড়ে দাঁড়ের বোঝা নিও না। দেখবা এখন কান্না করতেছে, পরে সব ঠিক হয়ে যাইব। এই তুই চুপ কর, তোর কি এত কথা কইব কইছি? আমার নানা ভাইরে আমি কি খাওয়াবো আর কি খাওয়াবো না এটা আমার ব্যাপার। চলো নানা ভাই, আমরা তোমার আম্মা যা পাক করছে এগুলি দেখাই, ওরে কালকে গরুর মাংস আনবো, আমরা মজা করে খাবো। হ্যাঁ চলো। আম্মু সামনের মাসের প্রথম সপ্তাহে সিলেটের পাহাড়ে একটা জমি কিনবো ভাবতেছি, ওইটা দেখতে যাব। আপনি আর আপনার মেয়ে কিন্তু অবশ্যই আমার সাথে যাবে। আব্বা কথাটা চাইলেও তোমাদের জামাইয়ের সামনে বলতে পারতাম, কিন্তু তোমাদের জামাই না লজ্জা পাইতো। তোমাদের জামাই একটা নতুন বিজনেস দিতে চাচ্ছি। মা, জামাই বাবাজি নতুন ব্যবসা খুলবে, এতে লজ্জার কি আছে? হ্যাঁ বোকা নাকি জামাই বাবাজি? এ তো খুশির সংবাদ। মা তুমি কথার মাঝখানে কথা বলো না তো, আমি কথাটা শেষ করতে পারলাম না, অমনি তুমি ছোট চাচার মতো শুরু করে দিলা। একদম ঠিক বলছিস মা। তোর মা না, তোর মা তোর ছোট চাচার মতো কথা না বুঝেই ফট করে কথা বলে ফেলে। আচ্ছা মা, তুই চুপ হয়ে গেলি কেন? বল বল, তুই জানে কি বলতেছিলি? জামাই বাবাজি বিজনেস করবে, ভালো কথা, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা কই মানে? বিজনেস কি খালি পকেটে দেওয়া যায় আব্বা? বর্তমানে বিজনেস দিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, আর তোমার জামাইয়ের হাতে কোনো টাকা পয়সা নাই। তোমার জামাই বলছে বিজনেসের জন্য তোমাকে 5 লক্ষ টাকা দিতে, আর আব্বা চিন্তা করার কোনো কারণ নাই, তোমাকে লাভ সহ টাকা দিয়ে দিবে। মা, তোকে একটা কথা তো জানানো হয় নাই। বলবো বলবো করে
বলাই হয় না। তাছাড়া মোবাইলে তো আর সব কথা বলা সম্ভব না, সেই জন্য আমি তোরে ফোন করে আনছি। আসলে হয়েছে কি মা, এইবার নির্বাচন করলাম, মানুষদের কাছ থেকে টাকা লোন আই না নির্বাচন করলাম। ভাবছিলাম কি নির্বাচনে জিতলে সবার টাকা শোধ করে দেব, কিন্তু তুই তো সবই জানিস জিততে পারলাম কই। এখন পাওনাদাররা তো খুব চাপ দিতেছে, যে কোনো সময় আমার উপরে হামলা হবে। তাই আমি চিন্তা ভাবনা করছি, আমার হাতে তো নগদ কোনো টাকা নাই। ওই যে জামাই বাবাজিরে যে 10 লাখ টাকা দিয়েছিলাম ব্যাংকে ধোয়ার জন্য, সেই টাকাটা জামাই বাবাজিরে বল উঠাই আইনা দিতে, আমি সবার টাকা শোধ করে দেব। আমার লাভের দরকার নাই, লাভের থেকে আমার মান সম্মান হলো বড়। আব্বা, তোমার এত খারাপ অবস্থা তুমি আগে কেন বলো নাই? তুমি যদি আমাকে আগে বলতা তাহলে তো তোমার জামাইকে বলে একটা ব্যবস্থা করতে পারতাম, তাই না? তোমাকে আমি আগেই বলেছিলাম নির্বাচন করো না। একবার নির্বাচনে পাশ করছো, কিন্তু বারবার তো তুমি পাশ করতে পারবা না। তোমার আপন ভাইয়ের সাথেই তো তোমার সম্পর্ক ভালো না। মানুষ কি টাকা খেয়ে বারবার ভোট দিয়ে বাঘকে ঘরে নিয়ে আসবে? এই তোর মাকে থামতে বলবি, থামতে বলবি। এইবার কিন্তু আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে, এরপর যদি বেশি কথা বলে না তাহলে কিন্তু। মা, তোমার না কইছি আমি আর আব্বা কথা কইলে আমাকে কথার মাঝখানে একদম কথা কইবা না, তাও কেন কথা কইছো? আর আব্বা, তুমি না একদম চিন্তা করো না, এই ব্যাপারে আমি তোমার জামাইয়ের লগে কথা কইতাছি। তুমি পরিবর্তন হইতে পারো না, হবা না কোনোদিন। কি হয়েছে মিলির বাপ? না ঘুমাইয়া চুপচাপ বইসা রইছো, কোনো কথা কইতেছো না? বুঝতে পারছি, সকালে বড় চাচার ব্যবহারে তুমি অনেক কষ্ট পাইছো, তাই না? কি কইতাছো? তোমার চাচার লেগে আমার মন খারাপ? আরে তোমার চাচারও তো আমি মানুষই মনে করি না, আবার হ্যার লেগে মন খারাপ। তাহলে এইভাবে চুপ করে আছো কেন? আজকে যদি আমি ভালো কোনো কাজ কাম করতাম তাহলে আমার চাচা শ্বশুরের কাছে আমার শ্বশুর আবার অবমাননা দিত না, হ্যাঁ বড় করে কথা কইতে পারতো, আর হ্যাঁ এই বয়সে এত কষ্ট করতে হইতো না। জীবন না পারলাম নিজের বাবার লেগে কিছু করতে, না পারতাছি শ্বশুর লেগে কিছু করতে। আমার কপালটাই পড়া, বুঝছো? কে বলছে তুমি আমার বাবার জন্য কিছু করতে পারো নাই? তুমি আমার বাবার জন্য অনেক কিছু করছো। এই যে আমার বাবা যখন অসুস্থ হয় তুমি তার সেবা যত্ন করো, ডাক্তার দেখাও, এই বা কে করে? টাকা পয়সা দিয়ে কি কোনদিন সুখ পাওয়া যায়? টাকা পয়সা দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। সুখ যদি কোথাও পাওয়া যায় সেটা হলো গিয়া মানসিক শান্তি। এখন কিন্তু অনেক রাইট হয়েছে, ঘুমাইতে হইব। এত চিন্তা না করে ঘুমাও তো। অনেক রাত হয়েছে, মা ঘুমায় পড়ছে, ঘুমায় পড়ো। আব্বু, হ্যাঁ এই যে এই জমিটা আমার কাছে ভালো লাগছে, এই জমিটা আমি আপনাকে কিনে দিব, কোনো টেনশন করবেন না। আচ্ছা এই তো সামনে ডিসেম্বর মাস, তো আমি সব ঝামেলা ভেঙে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ফারুক যে, এই দেখো আমার একমাত্র মেয়ের জামাই শহরে বিজনেস করে। ও আচ্ছা, তুমি তো বিজনেস বুঝবে না, বড় ব্যবসা করে, বুঝতে পারলে? লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে। গ্রামে এসছে আমার সুবিধা অসুবিধা সবকিছু দেখার জন্য। আমার একমাত্র মেয়ের জামাই, সে তো কোটিপতি, তার টাকা পয়সার কোনো অভাব নেই। ব্যাংক ব্যালেন্স, মিল ফ্যাক্টরি সবকিছুই আছে। আর সে আমাকে এও বলেছে, আব্বু আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো পাওনাদার থাকে, যে কোনো সমস্যায় আমি আপনাকে হেল্প করব, আমি আপনার পাশে থাকবো। কি বলো জামাই বাবাজি? জি ফারুক সাহেব, আমি আব্বুকে এটা বলেছি। আপনাদের কি আব্বুর সাথে কোনো লেনদেন আছে? আপনার লেনদেন আছে কোনো? হ্যাঁ, লেনদেন আছে তো। কত টাকা? 50,000 টাকার উপরে। 50,000 টাকার উপরে না? আব্বু, আমি তো আপনার দেনা পাওনাগুলো সব নোট করে রাখতেছি, আমি এটা নোট করে রাখি। জি আচ্ছা আচ্ছা, সেটা হবে কোন বাবা। এই শোনো ফারুক,
যত পাওনাদাররা আছে সবাইকে জানিয়ে দেবে। হ্যাঁ, তুমি তো এখন দেখলে শুনলে, বলবে যে কোনো সমস্যা নেই, সময় মতো সব টাকা সবাই পেয়ে যাবে। হ্যাঁ, আর সবাইকে বলবে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, টেনশন করবেন না কোনো ফারুক সাহেব। আব্বু, হ্যাঁ বলো। আমার তো প্রায় 60 বিঘার মতো একটা জমি লাগে, ওইখানে আমি মাছের একটা প্রজেক্ট করব। তো দেখি সামনে গিয়ে ওইরকম কোনো প্লেস পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো চলো। আব্বা কি করতেছেন আপনি? আপনি কতবার কইছি যে আমি যে কদিন বাড়িতে আছি সেই কদিন খেতে কামে আইবেন না, সব কাম আমি করবো। তারপর কি লেগাইছেন? এমনিতে আপনার শ্বাসকষ্ট, এর মধ্যে ঠান্ডা পড়ছে, আরে ঠান্ডার মধ্যে আইছেন খেতে কামে। যদি কাম করেন ঠান্ডা তো বাইরে যাবো, শ্বাসকষ্ট বাড়বো। হারি জামাই বাবাজি, ওখানে ঠান্ডা তেমন কিছু পড়ে নাই, কিচ্ছু হইব না। তাছাড়া তুমি কয়েকদিন নাকি বেড়াইতে আইছো, তুমি কাজ কাম করলে মানুষে কিছু কইব না। আব্বা, মা এসে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার হলো আপনার শরীরকে এমনি সুস্থ রাখতে হবো, সেটা বিষয়। শোনেন, আপনি কোনো কথা কইেন না, বাড়িতে যান। এই ক্ষেতের কাম যা আছে সব আমি দেখতেছি, যান। আচ্ছা জামাই দেখো দেখো, যোগ্য শ্বশুরের যোগ্য জামাই মাঠে কাজ করছে। যোগ্য শ্বশুরের যোগ্য জামাই না, কৃষক শ্বশুরের কৃষক জামাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আব্বু, আমাদের যে নেক্সট যে প্রজেক্টটা আমরা করতেছি ওইখানে তো অনেক কৃষক লাগবে, চাষাপোষা লাগবে, ওইখানে আমরা ওদেরকে নিয়ে নিব, কেমন হয়? সেটা হবে কোন, আগে চলো তোমার ওই প্রজেক্টটা দেখে আসি। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে একা বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করব? নাচবো এখানে? এখানে কি মঞ্চ করছো নাচার জন্য? আচ্ছা, তোমার বাপের বাড়িতে আনার আগে আমি কি বইলা নিয়ে আসছিলাম? হ্যাঁ, বলি নাই যে এইবার আইসা তুমি তোমার বাপেরে বলবা আমারে 5 লক্ষ টাকা ব্যবস্থা করে দেওয়ার জন্য, আমি নতুন ব্যবসা করবো। আজকে 5টা দিন হয়ে গেছে আসছি, 5 লক্ষ টাকা তো দূরের কথা, 5টা টাকার কথা এখনো মুখে নাও নাই। কারণটা কি কও আমারে? বাবাকে বলি নাই বললে ভুল হবে। আমি বাবাকে টাকার কথা বলেছিলাম, কিন্তু এখন তো বছরের প্রায় শেষের দিকে, তাই বাবার হাত পুরা ফাঁকা। বাবা বলছে বাবার পক্ষে এতগুলো টাকা দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তাছাড়া বাজারে বাবার অনেকগুলো টাকার ঋণ হয়ে গেছে, ওই টাকাগুলো দেওয়ার জন্য বাবাকে প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে। উল্টো বাবা আমাকে বলছে, বাবা যে তোমাকে তোমার কোম্পানিতে 10 লাখ টাকা লাগানোর জন্য দিছে না, ওই টাকাগুলো দেওয়ার জন্য। মায়া, তুমি আর তোমার বাপে মিলে কি আমার সাথে ফাইজলামি করো? আমারে কি কমিটি পাত্র মনে হয়? আমি 5 লক্ষ টাকা চাইতেছি তোমার কাছে, আর তোমরা উল্টা আমার কাছে 10 লক্ষ টাকা চাইতেছো। আমি কি সদগার ছাগল? আহা, রাগ করছো কেন? এখানে তো তোমার থেকে 10 লাখ টাকা দিতে বলে নাই, বাবা যে তোমাকে 10 লাখ টাকা দিছিল সেই টাকাটা দিতে বল। তুমি জানো না ওই টাকা যে আমি ব্যাংকের ম্যানেজারের কাছে সুদের উপর লাগাইছি, আমি তো ওই টাকা ব্যাংকে রাখি নাই। আর শোনো, ধনির বাড়ির কুত্তা হইতাছে ধনী, আমি হইতাছি একটা ধনী মানুষ। আমার টাকা যার কাছে গেছে এটা ধনী মানুষের টাকা গেছে, চাইলেই ওই টাকা এখন নেওয়া যাইব না। আর ওই টাকা যদি আমি নেই তাহলে কি আমি সুদ খাইতে পারবো, লাভ খাইতে পারবো? বাবা বলছে বাবার লাভের দরকার নাই। এখন এতগুলো টাকার যে ঋণগুলো হয়েছে সেই ঋণগুলো যদি সে বাজারে না দিতে পারে তাহলে বাবার এতদিনের সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। এখন বাবার লাভের থেকে বাবার সম্মানটা অনেক বেশি। এই কথাটা বলার আগে তোমার পায়ের জুতাটা খুলে আগে আমার গালে 2টা বাড়ি দাও। কেন আমি এই টাকাটা নিলাম? আরে তোমার বাপের কাছে যেমন সম্মানের মূল্য বেশি, আমার কাছে তেমন টাকা ও লাভের মূল্য বেশি। তোমার বাপেরে বলবা এই টাকা এখন আমি ব্যাংকে থেকে উঠাইতে পারবো না, এই টাকার আশা ভুইলা যাইতে। আর এই যে 5 লক্ষ টাকার কথা বলছি, এই টাকা যদি না দিতে পারো তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, বইলা দিলাম। কথাটা যেন মন থাকে। শুনো, দাঁড়াও। এই, রাগ করে চলে গেল। আরে মা, তোকে যে আমি বলছিলাম জামাই বাবা থেকে ব্যাংক থেকে আমার 10 লাখ টাকা উঠিয়ে বলছিলি, এদিকে তো পাওনাদাররা আমার মাথা খায় ফেলাইতেছে। ভয়ে তো আমি ঘর থেকে বের হইতে পারতেছি না, কখন জানি আমার উপরে হামলা হয়। হ্যাঁ বাবা, তোমাদের জামাইকে বলছিলাম, কিন্তু সে বলছে এখন এই মুহূর্তে ব্যাংক থেকে টাকা তুলে দিতে পারবে না। আর বলছে তোমাদের থেকে যদি 5 লক্ষ টাকা ওকে না দেই
তাহলে ওর সাথে আমাকে আর বাড়িতে নিবে না। জামাই বাবাজি আমারে সব সময় বলছে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যে কোনো সমস্যায় আমি আপনার পাশে আছি, আপনার দেনাদারি যা আছে সব আমি শোধ করে দিব। তাই তো আমি বিশ্বাস করে জামাই বাবাজির হাতে আমার সব কিছু আমি দিয়ে দিছিলাম। কিন্তু এই মুহূর্তে এসে যে জামাই এরকম পল্টি দেবে, এইটা তো আমি কখনোই ভাবি নাই। কিন্তু আমি ভেবে রেখেছিলাম জামাই যে তোমাকে টাকার জন্য সম্মান করে, এটা আমি তোমাকে বারবার বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। এবারও 10 লাখ টাকা দেওয়ার সময় আমি বললাম যে একসাথে এতগুলো টাকা দিও না, তুমি আমার কথা শোনোনি। লোভ, লোভ জিনিসটা অনেক খারাপ, আর সেটা হলো টাকার লোভ। যখন আমি তোমাকে এই কথাটা বললাম, তখন তুমি আমাকে কি বললে? তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমার ভালো চাও না। আমি তোমাকে এসব বলে বিশ্বাস করাতে পারিনি। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা হচ্ছে না মায়ের মা। আমি ভাবতেছি যে আমার কাছে যে টাকা ছিল সেই টাকা তো আমি জামাইয়ের কাছে দিয়ে দিছি, অবশিষ্ট যা ছিল আমি 2 হাতে খরচ করে ফেলছি। এখন তো আমি শূন্য হাত। এখন যে জামাই যে এরকম পোল্টি দিবে আমি তো জীবনও ধারণা করি নাই। হ্যাঁ, আমার পায়ের নিচের মাটি তো সরে যেতেছে, আমি এখন কি করব? কাকা আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? জি বাবা ভালো। কাকা শুনছেন নাকি আপনার বড় ভাইয়ের কি হয়েছে? কি শুনেন নাই? তো আপনার বড় ভাই মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে একেবারে ভইরা ফেলাইছে। কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছে 3 লাখ। এই এলাকার লোকজন টাকা চাপ দেয়, আপনার ভাই দিতে পারে না। রেগে মোটামুটি কথা আপনার বাইরে ওই লক্ষ্মীকান্তা গাছের সাথে বাইন্দে পিটাইতাছে। কি কও বাবা, আমার ভাইয়ের দাঁড় দেনা কিভাবে হইলো? আপনার ভাই নির্বাচন করছে, চেয়ারম্যান নির্বাচন, ভোট তো পাইছে 513টা। এই নির্বাচনে টাকা খরচ হয়েছে, কই পাইছে টাকা? এই তো আর ইনকাম করে না, দুলাই শার্ট গাইদে ঘুরে, এলাকার সবাই জানে, নিজেকে চেয়ারম্যান মনে করে। তো নির্বাচনের সময় মানুষের কাছে টাকাটুকু ধার দূর আইনে নির্বাচন করছে। আর একজন আর জামাই আছে না, বাটপার জামাই, একটা মাইয়ে বিয়ে দিয়েছে শহরে, বিজনেসম্যান। ওই জামাই রে 10 লাখ টাকা দিছে কোন ব্যাংকে লাভের উপরে লাগানোর জন্য। ওই জামাই ওই টাকাও খাইছে, এলাকার থেকেও ভাগছে। কি তার মানে আমার বড় ভাইয়ের জামাই একটা বাটপার? হ্যাঁ, ওই বাটপারের খিসারত এখন আপনার ভাই দিয়া লাগতেছে। শোনেন, আমি যা দেখে আসলাম, এলাকার লোকজন এমন চেতা ওনার উপরে চেতছে, আমার মনে হয় না ওনার এত সময় জানে বাঁচাইয়া রাখছে। আপনি তো ওনার ভাই, আমি জানি উনি আপনারা দেখতে পারে না, আপনারা হিংসা করে। যতই হোক আপন মার পেটের ভাই তো, যে আপনি পারেন মানুষের হাতে পায়ে ধরে পারেন, ওই যে দিন আর জামিনদার হয়ে পারেন, আপনি আপনার ভাইরে বাঁচাইয়া নিয়ে আসেন, না হইলে ওরা মাইরে ফেলাইব। আসি কাকা, আসসালামু আলাইকুম। আম্মু খেলতে যাবা তুমি? আব্বা কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? তোমার তোমার কি শরীর খারাপ করছে আব্বা? এই শুনছো, এইদিকে আসো তো, আব্বা কান্না করতেছে। আব্বা কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? হ্যাঁ কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ একটা ব্যান্ড ডাক দিব, ডাক্তার কাছে নিয়ে যেতে দিব? কি হয়েছে? আমার কিছু হয় নাই, গাড়ি ডাকা লাগবে না। এটা আমি কি শুনলাম? কি শুনলাম মানে? কি শুনছো তুমি? আমি বাজার থেকে আনার সময় শফিকের লোকে দেখা কইলো আমার বাইরে বাইন্দা রাখছে। কেন বাইন্দা রাখছে কেন? নির্বাচনের সময় অনেক দেনা করছে, এই দেনা পরিশোধ করতে পারতেছে না। এই পাওনাদাররা তারা বাইন্দা রাখছে। আর ওই যে মেয়ে বিয়া দিছে, ওই মেয়ের জামাইটা একটা বাটপার। ওটা ওটা আমার ভাইয়ের 10 লাখ টাকা মেরে দিচ্ছে। আমার বাইরে বাঁচানি লাগবে, আমার বাইরে বাঁচানি লাগবো। আব্বা
যে ভাই তোমারে দুই চোখে দেখতে পারতো না, সব সময় অপমান করে কথা কইতো, তার বিপদের কথা শুনে তুমি কান্না করতেছো? সেখানে তুমি এখন ছুটে যাবা? মা, ভাই বড়দান রক্তের বাঁধন, যদি চিহ্ন হয় নারীরও কারণ। নানা, যেভাবে হোক তুমি বড় নানাকে বাঁচাও। মারে, এই ছোট্ট মেয়েটাও বুঝতে পারলো রক্তের বাঁধন কখনো ছিন্ন করা যায় না। মেয়েটা বুঝলো, কিন্তু আমার ভাই বুঝলো না। যেভাবেই হোক আমার ভাইকে বাঁচাতে হবে। টাকার ব্যবস্থা আমাকে করতে হবে, টাকার ব্যবস্থা আমাকে করতে হবে। এই হচ্ছে ভাইয়ের প্রতি ভাইয়ের টান, রক্তের সম্পর্ক। আমার মনে হয় বাবার সাথে আমার যাওয়া দরকার। ওনাকে এই সময় একা ছাড়া দরকার নেই। আমি যাই, তুমি থাকো। আল্লাহ, তুমি রক্ষা করো। আমজাদ ভাই, এই 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ, এই হচ্ছে আপনার 10 লাখ টাকা। বুঝে নেন জামাই, বুঝে নেন। একটা জিনিস আমি বুঝি না, যে ভাই আপনাকে ছোটবেলা থেকে দেখতে পারে না, আপনাকে পদে পদে অপমান করে, সেই ভাইয়ের জন্য আপনি আজকে আপনার শেষ সম্বল ভিটামাটিটুকু বিক্রি করে দিলেন। আপনার মেয়ের জামাইয়ের তো তেমন সয় সম্পত্তি নাই, তো আপনার মেয়ের জন্য তো শেষ সম্বলটুকু থেকে কিছু অংশ রাখার দরকার ছিল। আমি জানি আমার মেয়ের জামাইয়ের তেমন পয়সা করি নাই, কিন্তু আমার মেয়ের সুখী রাখার লাগে, তার 3 বেলা খাওয়াইবার লাগে যতটুকু দরকার ততটুকু আছে। আর এমন কিছু না যে আমার সম্পত্তি তারা না পাইলে তাদের বিশাল কিছু ক্ষতি হয়ে যাব, সমাজে মুখ দেখাইবার পারতো না। কি করছ জামাই? হ্যাঁ বাপ, আপনি ঠিক বলছেন। আপনার সম্পত্তি আমার দরকার নাই। আরে আপনার সম্পত্তির কথা তো আমি কল্পনা করতে পারি না। আমি তো নিজেই কইলাম যে চাচার বিপদ আপনার পাশে যা দাঁড়ান। ভাই যান যান, অনেক রাত হয়ে গেছে, আপনার বাইকে আপনি ছুটাই নিয়ে আসেন, টাকাগুলি দিয়ে ছুটাই নিয়ে আসেন জলদি। আবার টেবিল আপনি কাম থেকে চলুন। বাবা শুভ, তোমার চাচা একজন সম্মানিত মানুষ, তার এইভাবে গাছের সাথে বাইন্দা রাখছো। মানলাম তোমরা কিছু টাকা পাও, আমাদের একটু সময় দাও, আমরা তোমাদের টাকা পরিশোধ করে দেবো। তোমার চাচার বাঁধনটা খুলে দাও। রাখেন কাকি, এমন মন গড়া কথা অনেক শুনছি, আর কোনো কথা শুনতে চাই না। আপনার মাইয়ার জামাই সে তো একটা বাটপার, কাকা ঘুইরা বেড়াইতো কইয়া কইয়া, কইতো আমার জামাই তো কোটি কোটি টাকার মালিক, সে তো প্রজেক্ট সাজাইবো, সে নাকি মাছের ব্যবসা করব। সে তো এখন বাকছে, সে তো একটা বাটপার, সে একটা চিটার। এখন কাকায় টাকা দিব কইতে? আমার টাকা দেন, সাপ সাপ কথা, কাকারে ছাড়াই নিয়ে যান। টাকা পামু, কাকারে ছেড়ে দিমু। যত রাইত হইব তত আমার লাঠি গরম হইব। আমি সাপ সাপ কথা কয়ে দিলাম, টাকা দেন, কাকারে ছাড়াই নিয়ে যান। ভাই, তোমার এই বাইন্দা রাখছে? আমজাদ, তুই আমার এই বিপদের দিনে আইসোস? নাও, তোমার বিপদ কাটাও। তুই আমার মার পেটের ছোট ভাই, কিন্তু আমি তোরে তো ভাই বইলা কখনো পরিচয় দেই নাই। শুধু খালি অহংকার করছি, তোরে ঘৃণা করছি, লোকজনের সামনে অপমান করছি। আর আর তুই আজকে এই বিপদের দিনে তুই আগে আসলি, এতগুলো টাকা তুই দিলি, এতগুলো টাকা কই পাইছস? চাচা, আমি কইতাছি আমার শ্বশুর আব্বা এতগুলো টাকা কই পাইছে? আমার শ্বশুর আব্বা যখন শুনলো যে তার ভাই অনেক বড় বিপদে আছে, তখন কোনো কিছু চিন্তা না কইরা তার ভিটা মাটি যা কিছু আছিল সবকিছু বেচা আপনার হাতে টাকাগুলো তুলে দিছে। আমার শ্বশুর আব্বা কোনো চেয়ারম্যানের উপকার করে নাই, কোনো অহংকারের উপকার করে নাই, তার মায়ের আপন পেটের বড় ভাইয়ের উপকার করছে। তার বিপদে তার পাশে দাঁড়াইছে। যে ভাইরে আপনি কোনো সময় পরিচয় দেন নাই, সব সময় তুচ্ছতা ছিল করছেন।
বড় ভাই। চাচা, বড় ভাই মানে বুঝেন? এই বড় ভাই শব্দটা অনেক ভারী শব্দ। কোনো পরিবারে যদি বাপ মা মরে যায়, তারপরে তার ছোট ভাই বোনের যে খেয়াল রাখে, তিলে তিলে করে মানুষ করে, সেই বট গাছটার নাম হচ্ছে বড় ভাই। আমি দেখছি আমার শ্বশুর আব্বাই আপনার জন্য কত কষ্ট করছে, কত কান্না করছে। যখনই আপনি তার সাথে অন্যায় করতেন, অবিচার করতেন, তখন আমার সান্ত্বনা দিত যে আমার বড় ভাইটা এমনই, তার কথা কোনো রাগ করো না। তার মন মানসিকতা অনেক ভালো, সে মানুষটা ভালো, শুধু একটু অহংকার বেশি, তাই মাঝে মাঝে রাগের মাথায় উল্টাপাল্টা কথা কয়। কিছু মনে করো না। আমি কিছু মনে করতাম না। চাচা, বড় ভাই মানে কি জানেন? যে ছোট ভাই ছোটবেলা থেকে বাপের হারায়া যারা আঙুল ধরে হাঁটা শিখে, তারাই কয় বড় ভাই। যে ভাইটা বাজারে গিয়া নিজে ভালো মন্দ না খায়া ছোট ভাইয়ের জন্য জিনিসপত্র নিয়ে আসে, তারই বড় ভাই বলে। যে ভাইটা মার্কেটে যাইয়া নিজের লেগে পছন্দ হইলো কোনো কাপড় কিনে না, ছোট ভাইয়ের জন্য দামি কাপড়টা বাইসা আনে, তারই বড় ভাই কয়। আপনি হলেন সেই বড় ভাই। কিন্তু আমি আপনাকে পরিবারে মায়া বিয়া করার পর থেকে কোনোদিন দেখি নাই আপনি বড় ভাই হিসাবে আমার শ্বশুর আব্বার প্রতি কোনো দায়িত্ব পালন করছেন। সব সময় তুচ্ছতা ছিল করে কথা কইছেন। ওই যে সেদিনকার ঘটনায় আমি আমার আব্বার লইয়া মাঠে কাজ করতেছিলাম, আপনি আর আপনার মায়ের জামাই কত হাসাহাসি করলেন, তুচ্ছতা ছিল করে কথা কইলেন। চাচার জামাই চাষাই হয়। আমি কিছু মনে করিনি আব্বা। আপনি যে মায়ের জামাইয়ের লইয়া কত অহংকার করছেন। আপনার মায়ের জামাই এমুক পাস, আপনার মায়ের জামাই অনেক টাকা পয়সা আলা, অনেক কিছু নিয়ে আসে আপনার বাড়িতে, সেটার জন্য অনেক অপমান করছেন আমার শ্বশুর আব্বারে, আমারে। জানেন, আমরা তো অনেক কিছু মনে করি নাই। একটা জিনিস দেখেন, এই যে আপনি গতবার তো চেয়ারম্যান আছিলেন, এই বছর কি হইলো? আপনি ফেল করলেন। ভোট পেলেন কয়টা? মাত্র 513টা ভোট। এটা কি লেগেছেন জানেন? এটা আপনার অহংকারের কারণে পাইছেন। এই 513টা ভোট পাইছেন না, এটা আপনার কেউ ভালোবাসা দেয় নাই, এটা দিচ্ছে আপনার টাকার লোভে। যারা আপনার টাকা খাইছে, হ্যাঁ আপনার ভোট দিছে। তার মানে বুঝছেন, মানুষ আপনারে ভালোবাসে না, আপনার টাকারে ভালোবাসে। হিসাবা দেন, যারা আপনার গতবার ভালোবাসা ফুলের মালা গলায় দিছে, আজ তারাই আপনার গাছ লোক বাইন্দা রাখছে। কেন জানেন? আপনার অহংকারের কারণে। একটা কথাই আছে না, অহংকার পতনের মূল। আপনার সে পতন হয়েছে। এখনো সময় আছে, নিজের শুধরান, ভালো হন। যাই হোক চাচা, আমি আপনাকে বাড়ির জামাই, ছোট মানুষ, যদি ভুল কিছু বলে থাকি আমার ক্ষমা করে দিন। ভুল তো করছে ওর বাবা, এমন একটা লোক যার ঘর করতেছি আমি, সে কিনা আমার এই ছাইরা কথা কয় নাই। সে সব সময় চেয়ারম্যানের গরম দেখাইছে, আভিজাত্যে গরম দেখাইছে, সব সময় মনে করছে যে সারা জীবন চেয়ারম্যান থাকবো। কিন্তু তাই কি হয়েছে? এই দেখেন না, আপনাদেরও ছোট কইরা দেখছে, আপনাদের কত অপমান করছে। আপনাদের সাথে আমি একটু ভালো ব্যবহার করছি দেখা আমারও যাতা কইছে। হে লোকটার কি নীতি আছে? কোনো নীতি নাই, সে মানুষ নামে কলঙ্ক। কিন্তু আপনি তো তার ভাই, মায়ের পেটের ভাই। কই, আপনি তো পারলেন না রক্তের বাঁধন ছিঁড়ে দূরে চলে যেতে। আপনি তো তার বিপদে পারলেন না দূরে থাকতে। তার জামাই কিনা যেই জামাইরে নিয়ে তুলো 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 করছে, সেই জামাই কই? আজকে তো তারই টাকা নিয়ে ভাগে গেছে, তার মেরে ফেলাই গেছে। কে আপন ভাই, কাকে বলবো? রক্তের বাঁধন। আপনি, এই অহংকারের পতন হয়েছে এই লোকটার। ভাইজান, আপনি আমার জন্য হইল এই লোকটারে মাফ করে দেন। ও বাবা, তুমিও তোমার চাচারে মাফ করে দাও। আর ও ছোট মানুষ, ওর কথা কি কমু? আভিজাত্যের অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম রে ভাই।
আমি মার পেটের ভাইরে কখনো আমি আপন মনে করি নাই। নিজেরে রাজা ভাবছি, নিজেরে অনেক কিছু ভাবছি। আমার চোখের সামনে যত মানুষ বাবা দাঁড়া না বাবা, কেমন আছিস বাবা? তোর হাতে কি? কত বড় রুই মাছ! মাছটা আমার জন্য কিনছিস না বাজান? দে আমার হাতে দে, আমি মজা করে রান্নু। কতদিন বড় রুই মাছ দিয়ে ভাত খাই না, পেটে অনেক ক্ষুধা। আজকে মা বেটে মিললা পেট বইরা ভাত খামো। দে বাজান দে, আমার হাতে দে, আমি কুইটা রুইয়া রান্না করুন। দে খাও। না করছে কে? এই বেহুদ্দা পেশাল পারার জন্য তুমি আমার সামনে দাঁড়াইছো না? এই মাছ আমি আমার বোর জন্য কিনছি, অনেক দাম দিয়ে কিনছি, তোমার জন্য কিনি নেই। এখন রাস্তা ছাড়ো, সময় নষ্ট করো না। তোমার সাথে কথা বলে মাছটা নষ্ট হয়ে যাবে। বাজান, তোর মায়ের চেয়ে বউ বড় হয়ে গেল, মায়ের জন্য তো কি তোর কোনো দরদ নাই? এই মাছটা নিয়ে তুই বউরে নিয়ে খাইতে পারবি? তোর গলা দিয়ে নামবো? বিয়া করার পর থেকে মায়ের তো ভুলাই গেছস। তুই তো শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকস। তোর মা বাইসা আছে না মইরা গেছে, খাই আছে না না খাই আছে, সুস্থ আছে না কি আছে, তুই তো কোনো খোঁজই রাখস না। তোর হাতে এই বড় রুই মাছটা দেখে না আমার অনেক খাইতে মন চাইছে। আমার আত্মাটা ওই মাছের মধ্যে চলে গেছে। আর তুই আমার সন্তান হয়ে আমার এমন কষ্ট দিয়ে কথা কইতে পারলি? শোনো মা, কষ্ট তো তুমি নিজে থেকেই পেতে চাও, তাহলে আমার দোষ দাও কে? হ্যাঁ, আর এই যে তোমার আত্মা খাবার দাবার দেখলেই সেই খাবার দাবারের মধ্যে ঢুকে যায়, আত্মাটা কি একবারে চলে যেতে পারে না? বাবারে, একটা মানুষ যদি দিনের পর দিন না খায়া থাকে, তাইলে তো খাওন দেখলে তার আত্মা ওই খাওয়ানোর মধ্যে যাইবই। আত্মার কি দোষ ক, পেটের কি দোষ ক? তুই তো আমার সন্তান, মা হিসাবে তো তোর উপরে আমার অধিকার আছেই। তুই বিয়া করে শ্বশুর বাড়িতে পড়ে থাকস, তোর মায়ের বাচ্চা আছে না না আছে তুই তো খোঁজও রাখস না বাজার। এই ঘর জামাই তোমার মুখ থেকে বারবার শুনতে আর মন চাচ্ছে না। আমি যে ঘর জামাই থাকি তুমি তো ভালো করেই জানো, বারবার বলার কি আছে? হ্যাঁ, তোমার সাথে আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার সময় নষ্ট হয়ে যাবে। সরো। দাঁড়া বাজান, আমার তো লজ্জা শরম নাই, পেটের ক্ষুধায় লজ্জা শরম ভুলে গেছি। তোর কাছে একটা অনুরোধ করি বাজান, একটা বড় মাছের টুকরা তোর বউরে খোঁজ রাখা দিতে, আমি যাই খাইয়া আমু। আসলে তোমার লজ্জা শরম নাই। আমার বলার আমি বলবো, আমার বোর যদি মনে চায় সে একটা পেটি তোমার জন্য রাখবে, আর যদি মন না চায় সে রাখবে না। আমাকে সময় নষ্ট করতেছে বাজান। হায় হায় রে সন্তান। কই গো, এই দেখো বাজার থেকে চলে আসছি। আরে তুমি চলে আসছো? হায় আল্লাহ, তুমি তো ঘামাই গেছো। আমি সেই তোমার জন্য কখন থেকে অপেক্ষা করতেছি। তুমি বাজার থেকে বড় একটা রুই মাছ আনবে, আমি সুন্দর করে কেটে দিয়ে তারপরে রান্না করব। শোনো, তুমি রুই মাছ খেতে চাইছো, আমি কি তোমার জন্য যেন তোমার রুই মাছ আনতে পারি? 10 দোকান ঘুরে বেছে তোমার জন্য বিশাল বড় একটা রুই মাছ নিয়ে আসছি। এই যে নাও, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি কেটে দিয়ে রান্না করো। তা তো রান্না করবই, তার আগে তোমাকে একটা খুশির খবর দেই। বাবা না ফোন করেছিল, বিদেশ থেকে না কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবে। তাই নাকি? এ তো মহা খুশির খবর। আচ্ছা, আব্বা যেহেতু আসতেছে, এখন আমাকে কি কি করতে হবে বলো, আমি অক্ষর অক্ষরে পালন করব। তোমাকে এখন কিছুই করতে হবে না, আগে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে তোমাকে সবকিছু বলবো। যাও, তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, খাবার রাখা আছে, খাবারটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। ও, আরেকটা কথা, মানে যদি কিছু মনে না করো বলতে পারবো? না, এতে মনে করার কি আছে, আমি বুঝতে পেরেছি কি বলতে হবে। বাবাকে বলতে হবে বিদেশ থেকে আসার সময় যেন তোমার জন্য কিছু নিয়ে আসে, এই তো? আরে না, সেই রকম কিছু না। এই যে মাছটা নিয়ে যখন রাস্তাতে আসতেছিলাম না, আমার মা, তার সাথে আমার দেখা হয়েছে। তুমি তো ভালো করেই জানো সে খাবার দাবারের প্রতি কত লোভী। মানে মা চাইছিল কি ওই রুই মাছের একটা পেটি দিয়ে সে ভাত খাবে। আর তোমার ইচ্ছে, তুমি যদি দাও দিতে পারো, আর না দিলে নাই। চুপ, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার মা যেন আমার বাড়ির ত্রিসীমানায় কোনোদিন না আসে, একথা সুন্দর মতো তোমার মাকে তুমি বলে দিও।
আমি বললে আমার মা শুনবে? তার লজ্জা শরম আছে? শুনবে না। আমার বলার সে তুমি বলে দিও, সে লজ্জা পাবে, আর এমন ভাবে বলবা যাতে সে লজ্জাটা একটু বেশি পায়। আচ্ছা আমি খাওয়া দাওয়া করি, হ্যাঁ যাও। বৌমা কাপড় মেলতাছো? আমার ওই রুই মাছের টুকরা দিয়ে দুটো ভাত দাও না, আমার অনেক ক্ষুধা লাগছে। কাল রাতের থেকে এই পর্যন্ত কিছু খাই নাই। আপনি না খেয়ে আছেন তাতে আমার কি? হ্যাঁ, আপনি কোন সাহস আমার এই বাড়িতে আইছেন আর এসে আমার কাছে ভাত চাইতেছেন? আমি যে রুই মাছের তরকারি রান্না করছি এটা আপনাকে কে বলছে শুনি? বৌমা তুমি এটা কি কইতাছো? তুমি আমার পোলার বউ, আমি তোমার কাছে আমি এতে সাহসের কি আছে? আর আমার পোলায় যখন এই বড় রুই মাছটা আনছে না, আমি রাস্তায় দেখছি, আর ওই মাছ তুমি রান্না করছো। আমার কয়টা ভাত দাও মা, আমার অনেক খিদা লাগছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে রুই মাছের তরকারি দিয়ে ভাত দিব? আমার পোলাডারে তাবিজ করে এই বাড়িতে ঘর জামাই রাখছস, মা ছেলের সম্পর্ক থেকে বঞ্চিত করছস। আমার পোলার টাকা দেয়া মাছ আনছে আর আমি খাইতে পারুম না? আমার পোলার কামাই তো আমি খাইতেই পারি। তোর ছেলের টাকা দিয়ে রুই মাছ কিনে আনছে? ওই রুই মাছটা না আমার বাপের ইনকাম করা টাকা দিয়ে কিনে আনছে। তোর ছেলে তো 2 টাকা ইনকাম করার মুরুত নাই, বরংস আমার বাপের টাকা তোর ছেলে বসে বসে খাচ্ছে আর পায়ের উপরে পা তুলে আরাম করছে। বৌমা আমি তোমার এনে ঝগড়া করতে আই নাই, আমারে কয়টা খাইতে দাও, তোমার আল্লাহর দোহাই লাগে। আমি খিদায় দাঁড়াইতে পারতাছি না, আমার শরীর কাঁপতাছে। তুমি আমার খাওয়ান দাও, বিনিময়ে তোমার সংসারে যা কাম আছে তুমি আমারে দাও, আমি সব কইরা দিমু, শুধু দুগা খাইতে দাও। নেকা কান্না না? খুব নেকা কান্না হচ্ছে। তোর কথা শুনে না আমার মাথাটা খুব গরম হয়ে যাইতেছে। তোর ভাত দেওয়া তো দূরের কথা, তোরে এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার বাড়ি থেকে কত বড় সাহস আমার কাছে এসে ভাত চাইতে? হ্যাঁ, বের হন তো, বের হন। তোর যেন আর কোনোদিন আমার চোখের সামনে না দেখি। ভাত চাইতেছে, ভাত কা ভাই উনার নিকে ভাত রাইন্দে থইছে। কি হয়েছে তোমার? বাজান আচ্ছা তোমার কি কান্দন চোখ মুখ দিয়ে 24 ঘন্টা বাইরে হতেই থাকে? মানে কান্দন ছাড়া তুমি আর কিছু বোঝো না? কান্দন এত ভাল লাগে তোমার, এত প্রিয়? আমি কি শখে কান্দি রে? আমি তো কান্দি দুঃখে। এই বয়সে কোনো কর্ম করে খাওয়ানোর মতো কর্ম কি আছে? তোর মতো সন্তান থাকতে আমার মানুষের বাড়িতে চাই চিন্তা খাইতে হয়। আমি কত কষ্ট করে চলি। কষ্ট কপালে লেখা থাকলে কষ্ট করতে হবেই। আর তুমি যে আমার বদনাম দুর্নাম সারা গ্রাম জুড়ে করে বেড়াইতেছো, এটা পুরাতন। নতুন করে কি হয়েছে সেটা বলো। শোন, তুই আর তোর বউ মিল্লা যে আমার উপরে অত্যাচার শুরু করছস না, এর বিচার একদিন আল্লাহ শেষ করবই। আরে তোর বউ তো পরের মাইয়া, তুই তো আমার পেটের পোলা, আমার প্রতি তো তোর দরদ থাকা উচিত। বুঝতে পারছি, তোমাকে আর বলতে হবে না। রুই মাছ দিয়ে ভাত খেতে আসছিল আমার বাড়িতে, আমার বউ তোমার রুই মাছের ভাত খাইতে দেয় নাই, গার ধাক্কা দিয়ে বাইর করে দিছে। হ্যাঁ আচ্ছা মা, তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? এই রুই মাছ দিয়ে ভাত খাওয়ানোর জন্য আমার বাড়িতে আসতেই হইলো? তোর ঘরে খাওয়ানোর আশা ভরসা আমার শেষ। আমি আর কোনোদিন তোর ঘরে আমো না, এই মুখ আর তোরে দেখামো না। তোর বউরে কইয়া দিস, তোর বউরে সুখে শান্তিতে থাক। খাওয়ার সময় বিলাই ঘ্যান ঘ্যান করলে মেনে নেওয়া যায়, কিন্তু শাশুড়ি ঘ্যান ঘ্যান করে ভাত তরকারি চাইলে একদম মেনে নেওয়া যায় না, খুব বিরক্ত লাগে। এই জন্যই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, এবার শান্তিতে খাবার খাইতে পারবো। তোমার কথায় যুক্তি আছে, তোমার কথা আমি একমত। গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছো, খুব ভালো করছো। আমার মা, এর তো লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নাই। এই যে আমরা বসে রুই মাছ দিয়ে ভাত খেতেছি, রুই মাছের ঘ্রাণে আবার আসলো বলে এসে দেখো কিনা, তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, এবার ঝাড়ু পিটা করে বের করে দেবো। কত বড় সাহস, মাছের ঘ্রাণ আবার এখানে চলে আসবে। আচ্ছা মার কথা বাদ দাও, 2 দিন পর আব্বা বিদেশ থেকে বাড়িতে আসবে।
এখন আমার কি করণীয় সেটা আমাকে বলে দাও, আমি অক্ষরে অক্ষরে পালন করব। আরে এখন তোমার কিছু করতে হবে না, বাবা বলছে আসার সময় বিদেশ থেকে ফোন করবে, তখন তুমি আর আমি গিয়ে যেন এয়ারপোর্ট থেকে রিসিভ করি বাবাকে। অবশ্যই অবশ্যই আব্বাকে রিসিভ করব। আচ্ছা যাই হোক, আগে খাওয়া দাওয়া শেষ করো। ঠিক নাও। আছে। ভাই আপনি আইছেন? হ্যাঁ ভাই। এই দেন, এই চোর বান্ধে রাখছি। খালা, আপনি চুরি করছেন ব্যাপারটা আপনার কাছে আশা করি নাই। আপনার ছেলে আপনাকে ভাত কাপড় দেয় না সেটাও আমরা জানি, আর আপনি আজকে মসির বাড়িতে চুরি করতে আসছেন। আকাশ ভাই, গতকালকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে 2 লাখ টাকা এক ভরি স্বর্ণ আইনে আমার আলমারিতে রাখছি। সে সেই টাকা আর স্বর্ণালঙ্কার চুরি করার জন্য এই ঘরে ঢুকছে। আকাশ ভাই, তার ভাগ্য ভালো, চেনা জানা বইলা তার গায়ে হাত তুলি নাই। কারণ আপনার ডাকছি, আপনার এর একটা বিহিত করেন। সি খালা, আপনি চুরি করেছেন আমি খুবই লজ্জা পেলাম। টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করার জন্য আপনি মসির বাড়িতে ঢুকে পড়েছেন। আকাশ ভাই, ওনার ছেলে ওই সাজুরে ডাকেন, ওই শালায় তো ঘর জামাই থাকে, নিশ্চয়ই কোনো অভাবে পড়ছে। আমার টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করার জন্য ওনার ছেলে ওনাকে পাঠাইছে, বুঝছেন? ওনার ছেলের তো অবশ্যই খবর দিতে হবে। ওনার মা চুরি করেছে, ওনার ছেলে আসবে না? ওকে আমি এখনই কল দিতেছি। বাবারা, আমারে কয়টা ভাত দাও, আমি 3 দিন যাবত না খাই আছি, খিদার জ্বালা সহ্য না করতে পাইরা ভাত চুরি করতে আইছি। আমি কালকে আমার পুলার বাড়িতে খাইতে গেছিলাম, আমারে তো খাইতে দেয় নাই, খাওয়ানোর বদলে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে। আমি আমি তোমার ঘরে টাকা পয়সা চুরি করতে আসিনি, স্বর্ণ অলঙ্কার টাকা এইসব যে আমি কি করুম? আমার পেটে ক্ষুধা, আমি ভাত খাবো, আমি কয়টা ভাত চুরি করতে আইছি। মসি ভাই, খালা মূলত তোমার বাড়িতে চুরি করার জন্য আসে নাই, সে কটা ভাত খাওয়ার জন্য তোমার বাড়িতে আসছিল। আর একটা মানুষ যখন 3 দিন যাবত না খেয়ে থাকে ক্ষুধার যন্ত্রণায়, ওই মানুষটা কিন্তু হেদায়েত জ্ঞান থাকে না। আকাশ ভাই, আপনি ঠিকই বলছেন, খালায় টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করতে আমার বাড়িতে আসে না, এটা আমি বুঝতে পারছি। আমি দেখেছি খালায় আমার ভাতের হাঁড়িতে খোঁজাখুঁজি করতেছিল, তরকারি যা আছে খোঁজাখুঁজি করতেছিল। আমি মনে করছি সে টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করতে আসছে। বাবারা, আমার যা শাস্তি আছে তোমরা দিও, আমার আগে কয়টা খাইতে দাও, আমি আর খিদা সহ্য করতে পারতাছি না, আমার শরীর কাঁপতাছে, আমি না খাইয়া মইরা যাবো, আমারে কয়টা খাইতে দাও বাজান। আব্বা, রাস্তা কিন্তু পিছলে, একটু সাবধানে হাইটেন। আর বিশ্বাস করেন আব্বা, আপনি বিদেশ থেকে গ্রামের বাড়িতে চলে আসছেন, আমি যে কি খুশি হয়েছি সেটা আপনারা বললে বোঝাতে পারবো না। বলে আমি মহা খুশি, আর কেউ খুশি হোক বা না হোক, আমি কিন্তু অনেক খুশি। তার কারণ কি আপা জানেন? এত কারণ জানা দরকার নাই, তুমি আমার টাকায় খেয়ে পরে আমার বাড়িতে ঘর জামাই থাকছো। আরে মিয়া, ঘর জামাই থাকলেও তো একটা চাকরি বাকরি করা যায় নাকি? আব্বা, আপনি যখন বাড়ি ঘরে চলে আসছেন তখন ব্যবসা হোক চাকরি হোক কিছু একটা করাই যাবে। আর আমার কি দোষ কোন? আপনার মেয়ে, সে তো আমার কোনো কাজকর্ম করতেই দেয় না। না, তোমার কোনো দোষ নাই, তুমি তো দুধে দোয়া তুলসী পাতা। আরে মিয়া, এখন একটু চুপ থাকো, সেই এয়ারপোর্ট থেকে বকবক শুরু করছো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি একদম চুপ চুপ। আর ভালো কথা, তোমার মায়ের খবর কি? সে কি আছে না মরে গেছে? তা বিদেশ যাওয়ার পর তো আমি আর তোমার মায়ের কোনো খোঁজ খবরই নেইনি, আর কোনোদিন যোগাযোগও করিনি। না আব্বা, সে বাইসে আছে, এখনো মরে যায় নাই, তবে 2-1 দিন পরে মনে হয় মরে যাইতে পারে। আমি তো ভাত কাপড় দেই না, ওই মানুষের কাছ থেকে চায়া চিনতে খায়, যদি কেউ দেয় খায় আর না দিলে নাই। এই কাজটা তুমি খুব ভালো করেছো। শোনো, তোমার মায়ের কখনো পরিচয় দিবে না সমাজে। আমার মেয়েকে তুমি বিয়ে করছো, তুমি আমার পরিচয় দিয়ে সমাজে বড় হয়ে থাকবা। আমি কি এত বোকা যে আমি আমার মায়ের পরিচয় দিয়া সমাজে আমি লজ্জাহীন হই, মানুষ আমার অপমান করুক? হ্যাঁ, আপনার পরিচয় দিলে যদি গ্রামে একটু মান সম্মান আমার পারে, সেটা কি আমার জন্য ভালো না? আব্বা, এনে কি দাঁড়া দাঁড়া কথা বলবেন? ওদিকে আপনার মেয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে, চলেন তো। চলো চলো চলো। হ্যাঁ আব্বা, রাস্তা কিন্তু পিছলে, আমি কি আপনার হাতটা ধরবো? সমস্যা নাই, ধরা লাগবো না, এটা আমি খুব ভালো বুঝি। অতি ভক্তি চুরের লক্ষণ। আচ্ছা।
কই তুমি? এই দাও কে চলে আসছে। এই যে আরে আব্বা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? জি খুব ভালো আছি। কতদিন পর তোমাকে দেখলাম, তুমি বিশ্বাস করো আব্বা, তোমাকে আমি বলে বুঝাইতে পারবো না যে আমার কত খুশি লাগতেছে, কত আনন্দ লাগতেছে। আরে তোর খুশির জন্য আর তোর ভবিষ্যতের জন্যই তো আমার বিদেশ যাওয়া। আর এই যে আমার যত সহায় সম্পত্তি যা আছে সবকিছুতে একদিন তোর নামেই হবে। আব্বা, আপনার এই সয় সম্পত্তির মধ্যে মানে কিছুটা অংশীদার আমি আছি, তাই না? আচ্ছা শোনেন, আপনি অনেক কষ্ট করে বিদেশ থেকে আসছেন না, এখন হাত মুখ ধুন। আপনার মেয়ে আপনার জন্য 10 পদের তরকারি রান্না করছে, খেতে হবে তো। চলুন চলুন চলুন। হ্যাঁ বউ ঠিকই কইছে, আমি তোমার জন্য 10 রকমের তরকারি রান্না করছি। তুমি এক কাজ করো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করি। কতদিন তোমার সাথে বসে ভাত খাই না, আজকে দুজন মিলে আরাম করে ভাত খাবো। চলো তো আব্বা, চলো। এই তুমি লাকিস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে যাও। অবশ্যই আব্বু, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নেন তো, আজকে জামাই শ্বশুরের কবজি ডুবায় ভাত খাবো। আসেন। চলো চলো। ওরে বাপ রে বাপ, আসলে মনে কিছু একটা আছে না? কি হইছে? আচ্ছা, তোর শাশুড়ি কি এই বাড়িতে যাতায়াত করে নাকি রে? আব্বা, আমি কার মেয়ে সেটা দেখতে হবে না? তুমি তো যাওয়ার সময় বলছো ওই মহিলা যেন এই বাড়িতে না আসতে পারে, ওই মহিলার সাথে যেন আমি কোনো সম্পর্ক না রাখি। আমি কি তোমার কথার আবদ্ধ হতে পারি? এই জন্যই তো ওই মহিলার সাথে কোনো সম্পর্কই রাখি নাই। এই মহিলা যখনই এই বাড়িতে আসে তখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। তুমি জানো আব্বা, কালকে এই মহিলা আমাদের বাড়িতে আসছিল, আইসা আমার কাছে খাবার চাই। আমি খাবার দিয়ে এত দূরের কথা, একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কাজটা আমি ভালো করছি না আব্বা? বেশ করেছিস। শোন, যদিও সে আমার বোন, কিন্তু তার সাথে আমি সম্পর্ক রাখতে রাজি না। তুই জানোস, তোর দাদা আমাদের ভাই বোনের মধ্যে যত সম্পত্তি আছে সব সমান ভাগে ভাগ করতে চেয়েছিল, কিন্তু আমি চালাকি করে সমস্ত সম্পত্তি আমার নিজের নামে করে নিয়েছি, এবং আমার ওই বোনের সাথে সম্পর্কটা পর্যন্ত আমি রাখতে রাজি না। সব কিছু বুঝতে পারছি আব্বা, তাড়াতাড়ি আসো তো, আমরা খাবার খাবো, আমার আর দেরি সহ্য হইতেছে না। আসো, হ্যাঁ ফিরে ঠিক এসো আছে, মা, চল তাড়াতাড়ি। চল চল। খালা, আমরা জানতে পারলাম বিদেশ থেকে নাকি আপনার ভাই আসছে। তো আমাদের জন্য এখন সুবিধা হয়েছে, আমরা যদি সাজুকে বুঝিয়ে যদি ওকে ফেরত আনতে পারি এবং সাজু যদি সংসারের দায়িত্ব নেয়, তাহলে তো আপনার জন্য স্বস্তি হয়, তাই না? সাজু তার মায়ের সংসার চালাবে? আমার তা মনে হয় না। আর সাজুর যে বউ, ওরে আল্লাহ, সে একটা খানে দাজ্জাল। আর বাপের বাড়ি থেকে খালা বাড়ি আইসা সে সংসার করবে না। আচ্ছা, আমরা যদি তাকে বুঝিয়ে বলি তাহলে অসুবিধা কোথায়? এখন যেহেতু বাড়ির মুরব্বী আসছে, আর সে তো তার আপন বোন, আর তার বোন মানুষের বাড়িতে চেয়ে চিনতে চলছে, এটা কি তার জন্য লজ্জার বিষয় না? খালা, কালকে সকালে আপনি আমাদের সাথে আপনার ভাইয়ের বাড়িতে যাবেন। আপনার ভাইয়ের মুখোমুখি হয়ে আপনার ছেলেকে এবং আপনার বউকে যদি আনতে পারি, অন্তত খেয়ে পরে তো ভালো থাকতে পারবে। ও আমার ভাই না, ও আমার দুশমন। ভাই হইয়া বোনের এত বড় ক্ষতি করে কোনো ইতিহাসে আছে কিনা আমি জানি না। আমার আপন মায়ের পেটের ভাই হইয়া আমার বাপের সম্পত্তি সব লেগে নিছে, তাও আমি কিছু কই নাই। সে আমার সাথে এত বড় প্রতারণা করার পরেও আমারে ছাড় দেয় নাই। আমার একটা মাত্র সন্তান, তারেও আমার থেকে আলাদা করে নিছে, ওর ঘরে নিয়ে রাখছে। খালা, আপনি কোনো চিন্তা করবেন না, এই ব্যাপারে মুরব্বীর দিনে বসা হবে, যদি এটা সমাধান হয় তাহলে তো কোনো অসুবিধা নাই। খালা, আপনি একটা কাজ করেন, এখন রাত হয়ে গেছে, বাড়িতে চলে যান। কালকে সকালে আমরা আপনাকে নিয়ে যাব। কান্না করেন না খালা। তুই আমার অনেক বড় ক্ষতি করছস। তুই তো ভাই নামে কলঙ্ক। তোরে ভাই কইতে আমার ঘেন্না করে। তুই আমার মায়ের পেটের ভাই হইয়া তুই আমার বাপের সম্পত্তি সব দখল করছস। তোর মাইয়াডারে আমার পোলার লগে বিয়া দিয়া আমার পোলাডারে পর্যন্ত কাইরা নিছস। আমার দিন কেমনে যায়, আমার পোলায় খোঁজও নেয় না। এই বাড়ি আমার বাপের ভিটা, আমি আইলে এই মাইয়া আমারে দূর দূর করে তাড়ায় দেয়। আরে তুই কেমন ভাই? তুই তো আমার আপন মায়ের পেটের ভাই, কেমনে পারলি? এই, তুই এই বাড়িতে দাঁড়িয়ে কি বলতেছিস? কোন অধিকার আর কোন সাহসে
তোর কি এই বাড়িতে আসার কোনো অধিকার আছে? দেখ, তুই এখানে দাঁড়িয়ে বকবক করবি না, তুই এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি। হ আব্বা, তুমি ঠিকই কইছো। আর আপনাদের সাহস কি করে হয়? হ্যাঁ, আমার আব্বা বিদেশ থেকে বাড়িতে আসতে না আসতেই আপনারা দুইজন এই মহিলাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আইছেন। নিশ্চয়ই আপনাদের কোনো স্বার্থ আছে। আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আপনারা দুইজন ভালোই ভালো এই মহিলাকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যান, নইলে কিন্তু এই মহিলা সহ আপনাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। অবশ্যই অবশ্যই ওদের একটা স্বার্থ আছে, সেটা আমি জানি। তোমার কথায় যুক্তি আছে। এই, তোরা যে এই মহিলারে এই বাড়িতে নিয়ে আসছিস, তোদের স্বার্থ কি? হ্যাঁ, তোদের স্বার্থ কি বল, একটু শুনি আমরা। দেখ, আমাদের কোনো স্বার্থ নাই। আমরা তোদের বাড়িতে এসেছি, গতকাল রাতে তোর মা মুসের বাড়িতে ভাত চুরি করতে আসছে। একটা মানুষের পেটে কতটা ক্ষুধা থাকলে সেই কাজটা করতে পারে, আর মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলতো তুই? শোন, একটা কথা বলি, আমরা আজকে এখানে এসেছি তুই যেন তোর মাকে বউকে নিয়ে তোদের বাড়িতে সংসার করতে পারিস, এবং তুই যদি সংসারই চালাতি তাহলে তোর মার কিন্তু আজকে এই কষ্টটা করতে হতো না। আচ্ছা ঠিক আছে, তোদের সব কথাই বুঝছি। এখানে আমার শ্রদ্ধেয় শ্বশুরাব্বা আছে, আমার শ্রদ্ধেয় স্ত্রী আছে। তাদের দুইজনের সাথে যুক্তি পরামর্শ করে তারা যে সিদ্ধান্তটা দিবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী তোদেরকে জানাই দেওয়া হবে। তোরা এখন যা। এই, তুমি খারাপ আছো কে? যাও এখান থেকে। তুই একটা অমানুষ। মা থাকতে মায়ের দরদ বুঝলি না। আরে বুঝবি বুঝবি, যেদিন এই পৃথিবীতে মা থাকবে না সেদিন বুঝবি এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আর তুই তো হইছিস একটা নাটাই। তোর বউ যা কয় তুই তাই করস। তুই একটা অমানুষ, আর তুই বুঝবি কি এসব? তুই তো থাকস ঘর জামাই। চাচি, চলেন তো। খালি কথার বেলায় 16 আনা। এই, 2 দিন ওনারা নিয়ে ভাত খাওয়াইছিস, ভাত দিছিস? হ্যাঁ, মা, আমি আমাদের বাড়িতে তোমাকে খুঁজতে গেছিলাম, তোমাকে পাইনি। একজনকে জিজ্ঞেস করলাম, বলে তুমি এই বাড়িতে কাজ করতেছো। মা, তোমার আর কান্না করতে হবে না, তোমার কান্না করার দিন শেষ। মা, আমি তোমার কাছে ফিরে আসছি, তোমার আর কষ্ট করতে হবে না। মা, আজকের পর থেকে তোমার সংসারের দায়ভার আমি নিলাম। কেন খুঁজতে খুঁজতে দেখতেইছস আমি কষ্টে আছি, খায়া না খায়া দিন পার করতেছি? তাতে তোর কি আসে যায়? তোর তো কিছু আসে যাওয়ার কথা না। তুই তো ওই বাড়িতে ঘর জামাই থাকুস, আর কোনো ঘর জামাই আমার সন্তান হইতে পারে না। তুই যদি সত্যি আমার সন্তান হইতি না, তাহলে তোর শ্বশুর তোর বউ আমারই অপমান করলো। তুই চোখ দিয়ে দেখলি, একটা বার তো প্রতিবাদ করলি না। তুমি ঠিকই বলছো মা, প্রতিবাদ আমার করা উচিত ছিল, কিন্তু আমি প্রতিবাদ করতে পারিনি। আমি প্রতিবাদ কেন করতে পারিনি সে একমাত্র আমি জানি। মা, তোমার আর কষ্ট করতে হবে না। আজকে থেকে তোমার সংসার চালানোর দায় দায়িত্ব সবকিছু আমার, সবকিছু আমি বহন করবো। ও মা, মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার অনেক কষ্ট দিচ্ছি, তুমি অনেক কষ্ট করছো। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে চলো, ওরা তোমাকে অপমান অবদস্ত করতে পারবে না, সেই ভরসা তুমি আমার উপরে রাখতে পারো। ওদের কথা বলে সময় নষ্ট করে না। চলো মা, চলো আমার সাথে, চলো। সাথে, সাথী। আরে কি হইছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, আরে দেখো, কারে নিয়ে আসছি। তুমি কারে নিয়ে আসছো? তোমার সাহস তো কম না, তুমি আমাদের বাড়িতে এই তোমার মাকে নিয়ে আসছো। শোনো, আজকে থেকে আমার মা আমার সাথে আমার বাড়িতে থাকবে, এই জন্যই আমি আমার মাকে নিয়ে আসছি। তুমি নিজেই তো থাকো এই বাড়িতে ঘর জামাই, আবার তুমি তোমার মাকে নিয়ে আসছো এই বাড়িতে রাখার জন্য? তোমার নিজেরই তো থাকার জায়গা নাই। তুমি ভালোই ভালো তোমার মাকে এই বাড়ি থেকে তাড়াই দাও, নাহলে তোমাকে সহ তোমার মাকেও এই বাড়ি থেকে তাড়াই দিব। তাই নাকি? শোনো, তোমরা চাইলেও আর কোনোদিন এই বাড়ি থেকে আমাকে বের করতে পারবে না।
তবে আমি চাইলে তোমাকে এবং তোমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো। এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি থেকে আমাদেরকে বের করে দিবি? মানে তুই এতদিন ছিলি ঘর জামাই, এখন কি তুই এই বাড়িটাকে তোর নিজের বাড়ি মনে করতেছিস? অবশ্যই, অবশ্যই এটা আমার নিজের বাড়ি। আর আমার নিজের বাড়িতে আপনাদেরকে রাখবো কিনা সে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। কি রে বাবা, তুই এসব কি আবল তাবল কথা কইতাছস? এই বাড়ি তোর মানে? এক মিনিট, এখানে একটু দাঁড়াও। আসো মা, আসো, এইখানে দাঁড়াও। এই এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাজু, তুই যে আমার স্বামী এটা কিন্তু আমি ভুলে যাব। বুঝতে পেরেছি, তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। চুপ, একদম চুপ। এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দেওয়ার মতো ক্ষমতা এবং অধিকার কোনোটাই তোদের নেই। এই বাড়ির মালিক এখন আমি। তুই এবং তোর বাবা নিজে এই বাড়ি আমার নামে লিখে দিয়েছিস। আমি তোদের সাথে এতদিন অভিনয় করেছি মাত্র, এমন ভাবে তোদের সাথে মিশে গেছি তোরা কিছুই বুঝতে পারিসনি। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি। আমার মা সন্তানের জন্য রাস্তায় পাগলের মতো ঘোরাঘুরি করছে, সন্তানের কাছে এক প্লেট ভাতের জন্য আহাজারি করছে। আমার কষ্ট হয়েছে, আমি আমার মাকেও বুঝতে দেইনি। আমার মা এক প্লেট ভাতের জন্য এর বাড়ি ও বাড়ি কত লোকের কাছে হাত পাচ্ছে, যা আসলে বলার মতো না। আমার অনেক কষ্ট হয়েছে, এতটা কষ্ট হয়েছে যে আমি সহ্য করতে পারিনি। তারপরও আমি তোদেরকে কোনোদিন কিচ্ছু বুঝতে দেইনি। তোদের মনের মধ্যে এমন ভাবে মিশে গেছি শুধু এই বাড়ি ঘর সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু লিখে নেওয়ার জন্য। যদি কিছু মনে না করো একটা কথা বলতে পারি? এখানে মনে করার কি আছে, কি বলবো বলো। ওই যে আমার মা গ্রামের লোকজন তোমাদের বাড়ির দিকে আসতেছে, মানে গ্রামের লোকজন সবাই দাবি করতেছে আমি যেন আমাদের বাড়িতে ফেরত যাই, কিন্তু আমার তো যাওয়ার কোনোভাবেই ইচ্ছে নাই। তাই আমি যেন বাড়ি ঘরে ফেরত না যাই আর আমার মা যেন আমাকে সন্তান হিসেবে দাবি করতে না পারে, তাই একটা ব্যবস্থা করতে চাচ্ছি। বুঝলাম, তুই কি এমন ব্যবস্থা করতে চাইতেছো শুনি? শোনো, সবকিছু একটা ডিড ডকুমেন্ট হওয়া দরকার আছে। জানো, গ্রামের লোকজন সমাজের লোকজন যদি কোনো সময় দেখতে চায়, আমি ডিড ডকুমেন্ট দেখাই দিলাম, সেই ডিড ডকুমেন্টে লেখা থাকবে আমার মা আমাকে ত্যায্য করে দিছে, সে আমাকে আর কোনোদিন ছেলে হিসেবে দাবি করতে পারবে না। ধরো মার একটা সিগনেচার আমি মিথ্যে কথা বলে যেভাবে হোক সেই ডিড ডকুমেন্টে আমি সিগনেচারটা নিয়ে নেব, কিন্তু সাক্ষী হিসেবে তোমার আর আব্বার একটা সিগনেচার খুবই জরুরি দরকার। বুদ্ধিটা অবশ্য খারাপ করো না, এটা খুবই ভালো বুদ্ধি। আচ্ছা তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব ডিড ডকুমেন্ট রেডি করো, সাক্ষী হিসেবে আমি আর আমার বাবা সাইন করে দেবো, কোনো অসুবিধা নেই। আরে রেডি করবো কি, আমি রেডি করেই রাখছি। এই যে দলিল, এই দলিলে তোমার এবং আব্বার সাইন হলে সব শেষ। নাও, ঠিক আছে, আমি আর আমার বাবা সাইনটা নিয়েছি। তুই চিট করে প্রতারণা করে আমার মেয়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছিস, আমি তোকে পুলিশে দেব। আজিজ সাহেব, মনে পড়ে আপনার? মনে আছে আজ থেকে 20 বছর আগে আমার নানার সম্পত্তি থেকে আমার মাকে ঠিক এইভাবেই বঞ্চিত করেছিলেন, সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিলেন, আমার মাকে এক কানা করেও দেননি। বাজান, আমি তোরে ভুল বুঝছিলাম, ভাবছিলাম সন্তান হিসেবে তোর মতো খারাপ সন্তান আর হয়ই না, কিন্তু তোর মধ্যে যে এত বুদ্ধি কাজ করতেছিল, একটাবার মাকে বললে কি হইতো। মা তোরে কত ভুল বুঝছি, কত বদদোয়া দিছি, তুই আমারে মাফ করে দিস বাবা। আমি তোমাকে সরল মনে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে। আমি তোমাকে ধোঁকা দেইনি, তোমাকে উচিত শিক্ষা দিয়েছি। আমার মা, সে তো শুধু তোমার শাশুড়ি নয়, সে তোমার আপন ফুবু। তার বাস্তি হিসেবে, তোমার ফুবু হিসেবে কি আমার মায়ের জন্য এতটুকু তোমার দরদ মায়া হয়নি? তার সাথে তুমি প্রতিটা মুহূর্তে খারাপ ব্যবহার করেছো। মা, আমি অনেক ভুল করছি, আপনি আমারে মাফ করে দেন। আপনার বৌমা হিসেবে আপনার পায়ে আমার একটু জায়গা দেন মা, আপনি আমারে মাফ করে দেন। তোকে মাফ করব কি করব না সে সিদ্ধান্ত একমাত্র আমাদের।
আমি তোকে এই বাড়িতে উঠাবো কি উঠাবো না সে সিদ্ধান্ত একমাত্র আমাদের। এখন এই মুহূর্তে তোদেরকে এই বাড়িতে দেখতে চাচ্ছি না, অতএব এই মুহূর্তে বের হয়ে যাবি। যা বলছি। মা, আমি তোমাকে অনেক কষ্ট দিছি, তুমি অনেক কষ্ট করছো মা। তুমি আমাকে ভুল বুঝছো যে আমি তোমার একটা অযোগ্য সন্তান, সন্তান হওয়ার যোগ্য আমি না। কিন্তু বিশ্বাস করো মা, তোমার জন্য প্রতিনিয়ত আমি কান্না করছি, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও।